সমুদ্রের গল্প জানতে জানতে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শিখবো আমরা। আজ আমরা শিখবো পাস্ট টেন্স ব্যবহার করে কিভাবে সুন্দর সুন্দর বাক্য লেখা যায়। চলুন তাহলে আমরা শুরু করি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ। আমাদের আজকের পর্বটা হচ্ছে পাস্ট টেন্স ভিত্তিক ট্রান্সলেশন বা পাস্ট টেন্স বেসড ট্রান্সলেশন। আমরা শিখবো, ব্যবহার জানবো, অনুশীলন করব, একসাথে সবই হবে। যেমন এইখানে যে বাক্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বাক্যগুলোকে অনুবাদ করার জন্য আপনাকে আগে কিছু বেসিক জিনিস জানতে হবে। সেটা কি আমরা দেখব। এখানে কি লেখা আছে? প্রাচীন কালের বিভিন্ন পেশার মানুষ নৌপথে বাণিজ্যের জন্য সমুদ্রকে ব্যাপকভাবে ব্যবহার করত এবং তারা সমুদ্রে চলার পথে নতুন নতুন ভূখণ্ড আবিষ্কার করেছিল। যদিও তারা ছোট ছোট নৌকায় করে সমুদ্র পাড়ি দিত, যা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ওরে বাবা, এ তো বাক্য না, বিশাল বড় বাক্য। একদম কোনো চিন্তা নেবেন না। এই বিশাল বড় বিশাল দৈর্ঘ্যের বাক্যটা আপনি সহজেই অনুবাদ করতে পারবেন। কিভাবে সম্ভব? ধৈর্য নিয়ে আমার কথা শুনবেন। আমি যে প্রসেসটা বুঝাই সেভাবে বোঝেন। বাংলা বাক্য লিখতে হবে না, মনোযোগ দিয়ে আগে কথা শুনেন। যখন লেখার প্রয়োজন হবে আমি বলবো, এখন কিছু লিখবেন না, এখন কথা শুনবেন। তাহলে আমরা যদি এই বাক্যটাকে অনুবাদ করতে যাই, যখন আমরা কোনো লং সেন্টেন্স বা দীর্ঘ বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করব, তখন আমাদের কাজ হলো একটু ধীরে ধীরে অনুবাদ করা। মানে এই বিশাল দৈর্ঘ্যের বাক্যটাকে আমরা ভেঙে ভেঙে মানে কয়েকটা টুকরো করে নিব। মানে এই বাক্যটাকে আমরা কেটে কেটে কয়েকটা টুকরো করব। প্রশ্ন হলো যে কোথায় কাটবো, তাই তো? রাইট। আমরা বাক্যের যেখানে যেখানে কনজাংশন পাবো, কি পাবো? কনজাংশন। সেখানে করে বাক্যটাকে আমরা সেকশন দেব বা ভাগ করে নিব। তাহলে বাক্যটা আমরা পড়ে নিই একবার। প্রাচীন কালের বিভিন্ন পেশার মানুষ নৌপথে বাণিজ্যের জন্য সমুদ্রকে ব্যাপকভাবে ব্যবহার করত এবং এই যে এবং 27 হবে, এবং এবং একটা কনজাংশন। তাহলে এই কনজাংশনের এখানে আমরা একটু থেমে গেলাম। তাহলে আমরা ধরে নিব এবং এর আগের এই অংশটা হচ্ছে একটা বাক্য অংশ, বা এটা একটা বাক্য ধরে নিলাম আমি। এবং এর পরে যে অংশটুকু আছে, তারা সমুদ্রে চলার পথে নতুন নতুন ভূখণ্ড আবিষ্কার করেছিল। এই তারা থেকে শুরু করে আবিষ্কার করেছিল পর্যন্ত এটা একটা বাক্যের অংশ। কিভাবে বুঝলাম? এর কারণ হলো এখানে একটা কনজাংশন আছে, কি? যদিও। এরকম যেখানে যেখানে কনজাংশন পাবো আমরা সেখানে গিয়ে একটা স্টেশন দিব, মানে বিরতি দিব। এবার যদিওর পর থেকে দেখে নেই। যদিও তারা, এখানে বলেছে যে তারা ছোট ছোট নৌকায় করে সমুদ্র পাড়ি দিত। তার মানে এটা একটা বাক্যের অংশ। যা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এটা একটা অংশ। তার মানে আমাদের এই বাক্যে মোট বাক্যাংশ কয়টি হলো? একটু লিখেন তো কমেন্ট করে, আমি দেখি। এই বাক্যে মোট বাক্যাংশ কয়টি হলো? এই বাক্যে মোট বাক্যাংশ কয়টি হলো? দ্রুত লিখতে হবে। এই বাক্যে মোট বাক্যাংশ কয়টি হলো? রাইট। এই বাক্যে মোট বাক্যাংশ আছে চারটি অংশ আছে। তাহলে আমরা এবার একটা একটা করে অংশ অনুবাদ করব, একদম ঠান্ডা মাথায়। তাহলে আমরা এখন এই এত কিছু নিয়ে ভাববো না, এগুলো নিয়ে আমরা পরে ভাববো, এগুলো আমাদের কাজ না। এখন আমার কাজ হলো এই প্রথম অংশটুকু অনুবাদ করা। প্রাচীন কালের বিভিন্ন পেশার মানুষ নৌপথে বাণিজ্যের জন্য সমুদ্রকে ব্যাপকভাবে ব্যবহার করত। তো যে কোনো বাক্যাংশ অনুবাদ করতে গেলে বা যে কোনো বাক্যকে ইংলিশে অনুবাদ করতে গেলে সবার আগে আপনার ভার্ব খুঁজে বের করতে হবে। তাহলে এই প্রথম অংশের ভার্বটা হলো ব্যাপকভাবে, এই যে ব্যবহার করত, এই অংশটা হলো আমার ভার্ব। তো আমি যদি ভার্বটাকে প্রশ্ন করি যে কে ব্যবহার করত, তাহলে উত্তর আসে প্রাচীন কালের বিভিন্ন পেশার মানুষ।
একটা ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যাকে পাওয়া যায় সেটি হলো বাক্যের সাবজেক্ট। কি বলেছি? একটি ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যাকে পাওয়া যায় সে হলো বাক্যের কি? সাবজেক্ট। সো আমরা সাবজেক্ট পেয়ে গেলাম। এবার যদি আপনি ভার্বকে প্রশ্ন করেন কি বা কাকে দিয়ে, তাহলে উত্তর হিসেবে অবজেক্ট পাবেন। তাহলে আমি কি বলছি? একটা ভার্বকে আমরা যদি কে অথবা কারা দিয়ে প্রশ্ন করি উত্তর হিসেবে সাবজেক্ট পাই, আর কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে অবজেক্ট পাই। যেমন আমি যদি বলি যে সে ভাত খায়, আচ্ছা এখানে ভার্ব কোনটা? খায়। কে খায়? সে খায়, তার মানে সে সাবজেক্ট। কি খায়? ভাত, তার মানে এটা অবজেক্ট। এভাবে একটা ভার্বকে প্রশ্ন করে আমরা সাবজেক্ট অবজেক্ট বের করব। তাহলে আমাদের এখানে সব দাগানোর কারণে অনেকের চোখে এগুলো এলোমেলো 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 লাগতেছে। তাহলে আমার করণীয় কি? আমার করণীয় হলো আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এগুলোকে ঢেকে দেয়া। কত কৌশল অবলম্বন করতে হয় বুঝাতে গিয়ে। হ্যাঁ, এই যে আমি এই অংশটাকে ঢেকে দিলাম। আপনারা অনেকেই ভাববেন যে আপনি মাঝে মাঝে কিছু আননেসেসারি কাজ করেন। একদম না ভাই, এগুলো খুব প্রয়োজনীয়, আমি জানি। আমি যদি এগুলো এখন ঢেকে না দেই, অনেকে এইখানে গিয়ে নিজে নিজে চেষ্টা করবে, ফলে আমি যা বুঝাবো সেখানে তার মনোযোগ থাকবে না, আর ক্লাস শেষ করে ও বলবে কি এক ঘোড়ার ডিমের ক্লাস নিল, কিছুই বুঝলাম না। এমনটাই হয়, এগুলো আমি জানি, এগুলো আমার মুখস্থ হয়ে গেছে। তো এবার তুমি কোথায় দেখতে চাও দেখো। তাহলে আমরা প্রথম অংশটুকু অনুবাদ করব। প্রথম অংশটুকু অনুবাদ করতে গেলে আমি বলেছিলাম যে কোনো বাক্য অংশ অনুবাদ করতে গেলে প্রথম কাজ হলো বাক্যের ভার্ব খুঁজে বের করা। তাহলে এখানে ভার্বটা হলো ব্যবহার করত, এটা ভার্ব। এখন ভার্বকে প্রশ্ন করছি কে ব্যবহার করত, উত্তর হলো প্রাচীন কালের বিভিন্ন পেশার মানুষ, তার মানে এটা হলো আমার সাবজেক্ট। কি ব্যবহার করত? তারা সমুদ্রকে ব্যবহার করত, এটা হলো অবজেক্ট। বাকিগুলো কি এটা নিয়ে এখন ভাবার দরকার নেই। আপনার কাজ হলো আগে সাবজেক্ট ভার্ব অবজেক্টকে অনুবাদ করা। ঠিক আছে, তাহলে আমার সাবজেক্ট আবার লিখবো, কিন্তু সাবজেক্টটা অনেকগুলো শব্দ মিলে সাবজেক্ট। যখনই একের অধিক শব্দ মিলে এরকম একটা দীর্ঘ সাবজেক্ট হবে, সেটা একটা ফ্রেজ। আর এই ধরনের ফ্রেজকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। তাহলে বিভিন্ন পেশার মানুষ, একদম মানুষটাকে নিয়ে আসি। তাহলে আমি লিখলাম যে দ্য পিপল অব, এখানে দাটা না দিলেও চলবে, অব বিভিন্ন পেশা, ভ্যারিয়াস প্রফেশন বা অকুপেশন। তাহলে বিভিন্ন পেশার মানুষ। তাহলে আমার এইটুক পর্যন্ত ইংলিশ হয়েছে। তাহলে আমরা পেছন থেকে অনুবাদ করব, আগে মানুষের জন্য পিপল, এবার রয়ের জন্য অব, বিভিন্ন পেশার জন্য ভ্যারিয়াস প্রফেশনস। এবার প্রাচীন কালের জন্য লিখলাম ইন অ্যানশাইন্ট পিরিয়ড অথবা টাইম। সবার মুখে একই কথা, দা কেন দিলেন এখানে, তাই তো? এই মানুষগুলো প্রাচীন কালের মানুষ, নির্দিষ্ট কিছু পেশার মানুষ, এরা নির্দিষ্ট হয়ে গেছে, সো এখানে দা বসছে। দ্য পিপল অফ ভ্যারিয়াস প্রফেশন ইন অ্যানশাইন্ট টাইম, আমার সাবজেক্ট লেখা হয়ে গেল। এবার আমার ভার্ব, ভার্বটা কি? ভার্ব হলো ব্যবহার করত। দেখেন ভার্বটা শুনেই মনে হচ্ছে এটা একটা অভ্যাসমূলক কাজ ছিল। আমি প্রত্যহ সকালে হাঁটতাম, তার মানে কি আমি হাঁটতে ইউজ টু ছিলাম, অভ্যস্ত ছিলাম। এরকম অতীতের অভ্যাসমূলক কাজ বুঝালে, মানে যা প্রতিনিয়ত ঘটতো এরকম কাজ বুঝালে আমরা ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করে থাকি। ওকে,
এই যে এই খুচরা জিনিসগুলো আপনাকে লিখতে হবে। আপনি যদি এগুলো পিডিএফ শিটে চান তাহলে আমার পক্ষে দেওয়া অনেক কষ্টকর। মাঝে মাঝে বোঝাতে গিয়ে অনেক কিছু লিখতে হয়, সেগুলো একজন শিক্ষার্থী হিসেবে আপনাকে খাতায় লিখতে হবে। এখন যদি আপনি মনে করেন যে এই যে আমি হাত গুটিয়ে নিলাম আর এভাবে আমি দাঁড়াবো বা বসবো, স্যার যা ইচ্ছা লিখুক সব আমাকে পিডিএফে দিবে, আপনার দ্বারা পড়ালেখা হবে না, এটাই বাস্তব। ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে গেলে এই হাতকে একটু কাজে লাগাতে হবে ভাই। গুরুত্বপূর্ণ ইনফরমেশন নোটও করবেন, কথাও মনোযোগ দিয়ে শুনবেন, এটুকু সম্ভব, চাইলেই সম্ভব। তাহলে আমার অতীতের অভ্যাসমূলক কাজ বোঝালে ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। আমি যদি বলি আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, তার মানে আমাকে বুঝতে হবে আমি এখন সকালে হাঁটি না, তবে আগে আমি প্রত্যহ সকালে হাঁটতাম। ওকে, তাহলে আমাদেরও এখানে তাই যে প্রাচীনকালের বিভিন্ন পেশার মানুষ তারা সমুদ্রকে ব্যাপকভাবে ব্যবহার করত, এটা এক ধরনের অভ্যাসমূলক কাজ। সো এটাকে শুধু পাস্ট টেন্সে না লিখে এখানে ইউজ টু এর ব্যবহার করতে পারলে খুব ভালো হয়। ওকে, তাহলে আমরা তাই লিখলাম যে ইউজ টু। এবার ভার্ব, ইউজ টু তো একটা মডেল, আমার ভার্বটা কি, মূল ভার্বটা কি, ব্যবহার করা। ব্যবহার করার ইংলিশ কি হবে, ইউজ হতে পারে বা ইউটিলাইজ হতে পারে। হ্যাঁ, সো আমি লিখলাম ইউটিলাইজ, ব্যবহার করত, বা ইউজ, ব্যবহার করত। সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। এবার আমার অবজেক্ট দরকার। কি ব্যবহার করত, সমুদ্রকে ব্যবহার করত, তাহলে আমি লিখব দা সি, সমুদ্রকে ব্যবহার করত। তাহলে আমার প্রথম অংশটা হলো সাবজেক্ট, মাঝখানে সাদা কালিতে লেখা অংশটা ভার্ব, আর দা সি হচ্ছে অবজেক্ট। আপনার কাজ হলো আগে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই তিনটার অনুবাদ করে ফেলা। এরপর ওই বাক্যের বাদ বাকি যে অংশটুকু থাকে সেগুলোকে আপনি লিখে নেবেন। আর কি কি আছে, আর আছে নৌপথে বাণিজ্যের জন্য, আরেকটা আছে ব্যাপকভাবে। তাহলে ব্যাপকভাবে তার মানে কি, অল্প পরিসরে কিন্তু না, ব্যাপকভাবে মানেই বোঝাই যাচ্ছে যে এটা অল্প পরিসরে না, বরং অনেক বেশি পরিসরে, তাই না? আচ্ছা, তাহলে বেশি পরিসরের জন্য আমরা অনেক কিছু লিখতে পারি। আমরা এক্সটেন্সিভলি লিখতে পারি, আমরা র্যাপিডলি লিখতে পারি, মানে এমন কিছু লিখতে পারেন যা একটা অ্যাডভার্বের কাজ যেন করে। তাহলে আমি এক্সটেন্সিভলি লিখলাম যে এক্সটেন্সিভলি, ব্যাপকভাবে। এখন যেহেতু এটা অ্যাডভার্ব, তাই আপনি এটাকে ভার্বের আগে পরেও দিতে পারেন। তাহলে আমি এটাও লিখতে পারি যে এক্সটেন্সিভলি ইউজড, সেটাও সম্ভব। তাহলে আমার সাবজেক্ট নিলাম, ভার্ব নিলাম, অবজেক্ট নিলাম। আমি বলছিলাম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বাদে বাক্যের বাদ বাকি যা কিছু থাকে সেগুলোকে আপনি পেছন দিক থেকে ধরে ধরে অনুবাদ করবেন। তাহলে আমি আগে ব্যাপকভাবের ইংলিশ লিখে দিলাম এক্সটেন্সিভলি। এবার জন্যর ইংলিশ লিখে দিলাম ফর। এবার বাণিজ্যের ইংলিশ আমি দিলাম বিজনেস বা ট্রেড। এবার নৌপথে এর জন্য আমি দিলাম বাই, অথবা লিখতে পারেন যে ভায়া ওয়াটার ওয়েজ, নৌপথে। কথা ক্লিয়ার? তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বাদে বাদ বাকি যা থাকবে সব আপনি খুব সহজ একটা একটা করে পেছন দিক থেকে লিখে লিখে আসবেন। তাহলে এখন পর্যন্ত আমার বাক্যটা হলো the people of various professions in ancient time used to utilize। আমি বলেছিলাম যে আপনি এখানে used to এর ব্যবহার না যদি করতে চান তাহলে এভাবেও লিখতে পারেন, শুধু সিম্পল পাস্ট টেন্সে ইউজড। তারপর আমি হয় ইউজড লিখবো,
সিম্পল পাস্টে, অথবা আমি নিয়মিত ঘটতো বলে সেই জন্য কি লিখতে পারি, ইউজ টু, দুটোই লেখা যাবে। তো আমাদের প্রথম অংশটুকু অনুবাদ হয়ে গেল। এখন এখানে একটা কনজাংশন আছে কি, এবং। তো আমি এবং এর জন্য আগে লিখে নিব অ্যান্ড, এবং। এখন আমার কাজ হলো দ্বিতীয় অংশটুকু অনুবাদ করা। তো চলেন এবার আমি এগুলো করে মুছে দিচ্ছি, উন্মোচন করে দিচ্ছি। যেইটুকু আমার লেখা দরকার আমি সেইটুকু এবার উন্মোচন করে দিলাম। হ্যাঁ, এইটুক পর্যন্ত উন্মোচন করলাম, এইটুকু আমরা লিখবো এবার। এখন এই অংশটুকুর মধ্যে আপনাকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো খুঁজতে হবে। এই অংশটুকুর মধ্যে এখানে কি লেখা আছে, তারা সমুদ্রে চলার পথে নতুন নতুন ভূখণ্ড আবিষ্কার করেছিল। ভার্ব কোনটা, ভার্ব হলো আবিষ্কার করেছিল। কোন টেন্স, পাস্ট টেন্স, করেছিল। আচ্ছা, কে আবিষ্কার করেছিল, তারা। এই তারাটা হলো সাবজেক্ট। এবার যদি বলি তারা কি আবিষ্কার করেছিল, নতুন নতুন ভূখণ্ড আবিষ্কার করেছিল, এটা হলো অবজেক্ট। তাহলে আমি সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম। বাকিগুলো নিয়ে আমার এত মাথা ঘামানোর কোনো দরকার নেই, ওটা নিয়ে আমরা পরে বুঝবো। আচ্ছা, তাহলে আমরা তারার ইংলিশ লিখে দিলাম দে। এবার ভার্ব কি, আবিষ্কার করেছিল, ডিসকভার্ড। ইনভেন্ট মানেও আবিষ্কার করা, ডিসকভার মানেও আবিষ্কার করা। পার্থক্যটা হলো খুব সহজ। ডিসকভার মানে আসলে আবিষ্কার না বলে এভাবে বললে সুবিধা হয় যে খুঁজে পাওয়া। একটা জিনিস আপনার কাছে অজানা ছিল, আপনি জানতেন না, আপনি খুঁজে পেয়েছেন, এটাই ডিসকভার বা ডিসকভারি। ধরুন আপনার বিছানার নিচে এক কলস স্বর্ণ মুদ্রা আছে, আপনি জানতেনই না, আপনি হঠাৎ করে একদিন দেখলেন এখানে এক কলস স্বর্ণ মুদ্রা। এটা একটা ডিসকভারি, যার ভার্ব হলো ডিসকভার। আর স্বর্ণ মুদ্রা সৃষ্টি করা, তৈরি করা, ওইটাকে আমরা বলতে পারি ইনভেন্ট। তাহলে ডিসকভার হচ্ছে অজানাকে জানা। আপনার একটা বন্ধু খুব বড় লেভেলের একটা হারামি টাইপের, কিন্তু আপনি জানতেন না, একদিন জানলেন ও আসলে একটা হারামি। আপনি ওরে বললেন, আজ আমি তোরে চিনলাম, তুই কি জিনিস। এটাই হলো ডিসকভার। তাহলে এরা কিন্তু এই ভূখণ্ডগুলো তৈরি করেনি, ওরা জাস্ট খুঁজে পেয়েছে। সুতরাং এখানে ইনভেন্ট না, এখানে আমরা ব্যবহার করব কি, ডিসকভার। তো আমি লিখে দিলাম ডিসকভার্ড। এবার অবজেক্ট কি, অবজেক্টটা হচ্ছে নতুন নতুন ভূখণ্ড। তাহলে আমি একটু ধারাবাহিকতা বজায় রাখি। ভার্বটা আমি সাদা কালিতে লিখেছিলাম, এখানেও সাদা কালিতে লিখে দেই, আপনাদের বুঝতে সুবিধা হবে। ডিসকভার্ড। এবার আমার অবজেক্টটা কি, নতুন নতুন ভূখণ্ড, তার মানে আমি লিখলাম নিউ ল্যান্ডস। বাংলায় নতুন নতুনের জন্য আপনার ইংলিশে নিউ নিউ লেখা যাবে না, একবার নিউ লিখলেই হবে। সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি, অবজেক্ট পেয়েছি। তো আমি বলেছিলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে বাকি যে অংশটুকু থাকে তাকে পেছন দিক থেকে অনুবাদ করতে হয়। তাহলে সমুদ্রে চলার পথে, পেছন দিক থেকে লিখতে হবে। তাহলে পথের জন্য কি লিখবো, এটা প্রেপোজিশন লাগবে, অন দা ওয়ে টু সমুদ্র। অথবা আমি লিখতে পারি অন দা ওয়ে টু দা সি, সমুদ্রে চলার পথে বা সমুদ্রের দিকে যাওয়ার পথে। হয়ে গেল, এই অংশটুকু আমার অনুবাদ শেষ। এবার দেখেন আমাদের একটা কনজাংশন আছে কি, যদিও। আমি এবার যদিওর জন্য লিখে দিলাম অলদো। এখন আবার আমাদের কাজ হলো যেটা ঢেকে রাখা হয়েছে সেটাকে আমরা এখন অনুবাদ করব। আমি এটাকে আবার আনভেইল করে দিলাম, যদিওর পরের অংশটুকু উন্মোচিত হয়ে গেল। এবার আমরা এটাকে অনুবাদ করব। এই পর্যন্ত।
এখানে কি আছে, যদিও তারা ছোট ছোট নৌকায় করে সমুদ্র পাড়ি দিত। এখন আমাকে এই অংশটুকু অনুবাদ করতে হবে, যদিও তারা ছোট ছোট নৌকায় করে সমুদ্র পাড়ি দিত। যদিওর জন্য আমি অলদো লিখলাম। এবার আমার সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে তারা, দে। এবার ভার্ব কি, ভার্ব হলো পাড়ি দিত। এখন এই পাড়ি দেওয়ার জন্য আমি কি লিখব, অনেক কিছু লেখা যায়। তাহলে আমি সিম্পলি লিখলাম ক্রস, তারা পাড়ি দিত। ওকে, কি অতিক্রম করত বা কি পাড়ি দিত, উত্তর হলো সমুদ্র। তাহলে আমি লিখব দা সি। তাহলে আমার সাবজেক্ট হলো, ভার্ব হলো অবজেক্ট, কিন্তু এটা তো পাস্ট টেন্স। তাহলে আমার উপায় হলো দুইটা। তারা সমুদ্র পাড়ি দিত, এটা একদিনের ঘটনা না, এটা তাদের নিয়মিত ঘটনা ছিল। সেই হিসেবে আমি লিখতে পারি, শুধু পাস্ট টেন্সকে মনে করলে আমি লিখব ক্রসড, আর অভ্যাসমূলক কাজ হিসেবে নিলে আমি লিখব ইউজ টু ক্রস। এখানে দুইটাই জায়েজ। এবার অবজেক্ট কি পাড়ি দিত, উত্তর হলো সমুদ্র, তার জন্য আমি লিখব দা সি, সমুদ্র পাড়ি দিত। সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হলো। তো আমি কি বলছিলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে বাক্যের বাকি যাটুকু থাকে সেই অংশটাকে আমরা অনুবাদ করব কোন দিক থেকে, যেন পেছন দিক থেকে। তাহলে বাকি কি আছে, ছোট ছোট নৌকায় করে, বাসে করে, ট্রেনে করে, নৌকায় করে কোথাও যাওয়া বুঝালে তার সামনে প্রেপোজিশন বসে বাই। তাহলে আমি লিখে দিলাম যে বাই, বাই টিনি অথবা স্মল বোট। এই অংশটুকু আমার লেখা শেষ হয়ে গেল। এখন আমার কাজ হলো বাকিটুকুকে উন্মোচন করে দেয়া। বাকি কি আছে আমরা একটু দেখে নেই, যদি ওটাকে আমরা খুলে দেই। এখানে আছে যা, যা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তো এই অংশটুকুর মধ্যে ভার্ব কে ভাই, ছিল। কি ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হলো ভার্বের পরের অংশ। কে গুরুত্বপূর্ণ, ঝুঁকিপূর্ণ ছিল, যা। এই যাটা হলো সাবজেক্ট। তাহলে ছিল শব্দটা ভার্ব, যা হলো সাবজেক্ট, আর বাকিটা কমপ্লিমেন্ট অবজেক্ট যাই বলেন, ভার্বের পরে বসবে। তাহলে এখন আমরা যা লিখব। আমরা গত ক্লাসে শিখেছিলাম যায়ের ইংলিশ দুইটা। যা মানে হতে পারে হুইচ, আবার যা মানে হতে পারে দ্যাট। পার্থক্য, সাধারণত, আবারও বলি, সাধারণত হুইচ সাবজেক্টের কাজ করে আর দ্যাট অবজেক্টের কাজ করে। তাহলে এখানে যদি আমার ছিল শব্দটা ভার্ব হয়, যা শব্দটা সাবজেক্ট হয়, তাহলে আমাকে হুইচ লিখতে হবে। তো আমি লিখে দিলাম হুইচ, যা। এবার ভার্বটা আছে কি, ছিল। ছিলর ইংলিশ আমি কি লিখব, ওয়াজ। তো এখানে লিখে দিলাম ওয়াজ। এবার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অত্যন্ত ঝুঁকিপূর্ণর জন্য আমি লিখলাম, অনেক কিছু লেখা যায়, যদি আমি লিখি যে ভেরি রিস্কি, আপনার মনের কথা, তাই লিখে দিলাম। এখন আপনাদের মনে একটা প্রশ্ন হলো যে আপনি হুইচের সামনে কমা দিলেন কেন, অলদোর সামনে কেন কমা দিলেন, এন্ড এর সামনে কেন কমা দিলেন? এটা আপনাদের মনে প্রশ্ন আছে, আমি জানি। সো এই প্রশ্নের উত্তর আপনাদেরকে আমি একটু দেই। প্রথমত আসেন, আমি অলদোর সামনে যে কমাটা দিয়েছি এটা আমি ভুলে দিয়ে ফেলছি, এটা আমার কমা দেয়া উচিত হয়নি। আচ্ছা, মানলাম। তাহলে এন্ড এর সামনে কেন কমা হলো, তাই তো? এন্ড দ্বারা দুইটা ক্লোজ যখন যুক্ত হয়, যখন আপনি দেখবেন প্রথম ক্লোজে সাবজেক্ট আছে, দ্বিতীয় ক্লোজের মধ্যেও সাবজেক্ট আছে। যদি এন্ড যুক্ত বাক্যের দুইটা ক্লোজে আপনি সাবজেক্ট ব্যবহার করেন, সাবজেক্টটা এরকম একই রকম বা সিমিলার সাবজেক্ট হোক আর ভিন্ন ভিন্ন সাবজেক্টই হোক, যদি দুইটা ক্লোজেই সাবজেক্ট থাকে, তাহলে এখানে কনজাংশন এন্ড, বাট, অর যেই হোক তার সামনে একটা কমা চিহ্ন বসে। যেহেতু এখানে আমার সাবজেক্ট আছে দে, এখানেও আছে সাবজেক্ট পিপল, তাই আমাকে কমা চিহ্ন দিতে হয়েছে। এখন আপনি বলতে পারেন, স্যার যদি আমি এই দেটা তুলে দেই,
দুইটা সাবজেক্ট একই রকম, হ্যাঁ এটা করতে পারেন, আপনি দিয়ে তুলে দিতে পারেন, তখন আর কমা চিহ্নের প্রয়োজন নেই। এটা বুঝে গেছেন। এখন প্রশ্ন হলো হুইচ এর সামনে কেন কমা দিলাম? আসলে হুইচ তো একটা রিলেটিভ প্রোনাউন। আমি যদি এখানে কমা চিহ্নটা না দেই তাহলে মানুষ ধরে নিবে যে এই হুইচ দ্বারা বোটসকে বুঝাচ্ছে। আসলে আমি হুইচ দ্বারা এখানে বোটকে বুঝাইনি, বরং হুইচ দ্বারা বোঝানো হয়েছে যে তারা ছোট ছোট নৌকায় করে যে সমুদ্র পাড়ি দিত, এই পাড়ি দেওয়াটা ছিল ঝুঁকিপূর্ণ। তার মানে আসলে কি করা উচিত? যখন দেখবেন রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউনটা আছে, আপনার যদি মনে হয় আপনি ওই নাউনটাকে মিন করেই এই রিলেটিভ প্রোনাউন হুইচটা বসিয়েছেন, আবারও বলি, যদি মনে হয় এই নাউনকে মিন করে আপনি রিলেটিভ প্রোনাউন বসিয়েছেন, তাহলে আপনার কমা চিহ্ন দেওয়া যাবে না। আর যদি আপনার মনে হয় যে না, হুইচের সামনে যে আছে সে আসলে তার অ্যান্টিসিডেন্ট না, তাকে মিন করে আমি বসাইনি, তখন আপনার কমা চিহ্নটা দেয়া আবশ্যকীয় হয়ে দাঁড়ায়। তাহলে আপনারা কতক্ষণে প্রশ্ন করবেন? আপনাদের মনে যেসব প্রশ্ন ছিল সম্ভবত আমি সেগুলো ধরতে পারছি, তবুও কারো প্রশ্ন থাকলে কমেন্ট করে যান। এখানে কি কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিংবা কারো কোনো প্রশ্ন আছে? ওয়ার হবার কথা না, আচ্ছা কোথায় ওয়ার হবে? আচ্ছা, এবার আশা করি বুঝতে পারছেন যে ওয়ার কেন হবে না, কারণ আমি হুইচ দ্বারা বোটকে বুঝাইনি, নদী সমুদ্র পাড়ি দেওয়াকে বুঝিয়েছি, সুতরাং এখানে ওয়ার হবে না, ওয়াজ হবে। হুইচ এর সাবজেক্ট কোনটা প্লিজ? আল্লাহ, এতক্ষণ ধরে কি বুঝাইলাম তাহলে? হুইচ এর সাবজেক্ট হচ্ছে এই পুরো অংশটাই, পুরো ঘটনাটাই। দে ক্লোজড দ্য সি বাই স্মল বোটস, এই পুরো ক্লোজটাই হচ্ছে হুইচ এর অ্যান্টিসিডেন্ট। এখান থেকে একটা সাবজেক্ট সৃষ্টি করা যাবে। নদী পাড়ি দেওয়াটাকেই হুইচ হিসেবে মিন করা হয়েছে, সমুদ্র পাড়ি দেওয়াকে। ওকে, আচ্ছা, অনেকে লিখছে স্যার পানির মতো বুঝেছি। প্রেপোজিশন কখন কোনটা বসবে এটা একটু সমস্যা, তাছাড়া সব ক্লিয়ার। আচ্ছা, আমাদের গ্রামার কোর্সে প্রেপোজিশনের উপর 4-5টা করে ক্লাস হয়। সত্যি বলতে শুধু প্রেপোজিশন সমস্যা না, আপনাদের গ্রামারের কোথায় কোথায় সমস্যা আছে আমি জানি, কিন্তু আমি এখন বলবো না। কেন বলবো না? এখন যদি আমি সেটা বলি তখন অনেকেরই মন খারাপ হয়ে যাবে, সবাই বলবে স্যারের উদ্দেশ্য হলো আমাদেরকে গ্রামার কোর্সেও যুক্ত করানো, এই জন্য আমি বলবো না। আপনাদের যাদের মনে হয়, যারা বিশ্বাস করেন যে আমি বাক্য লিখব সঠিক করে, গ্রামার তো জানতেই হবে, যারা এটা বোঝে তারা ইতোমধ্যে আমাদের রাইটিং কোর্সেও যুক্ত আছে, 0 to অ্যাডভান্স ইংলিশ গ্রামার কোর্সেও যুক্ত আছে। যাই হোক, হতাশ হবেন না, জীবনে সবকিছুই শিখতে হয় এমন না, অনেক কিছু না শিখেও জীবন চলে যায়। সো আমরা প্রথম বাক্যটা আশা করি বুঝে গেলাম। এবার আমরা দ্বিতীয় বাক্যে চলে যাই। খেয়াল করছেন একটা বাক্য বুঝাইতে কত কিছু করতে হয়, হ্যাঁ, মুছে দিতে হয়, তারপরও আপনাদের মনোযোগ আমি ধরতে পারি না। আমি যতই মুছে দেই তবু আপনারা নিজে নিজে অনেক কিছু ভাবেন, নিজে নিজে ভাববেন হোমওয়ার্কে, ক্লাসে না। ক্লাসে আমি যা ভাবাতে চাই সেটুকুই ভাববেন প্লিজ, তাহলে সুবিধা হবে। তাহলে আমার পুরো সেন্টেন্সটা কি হলো? দ্য পিপল অফ ভেরিয়াস প্রফেশনস ইন অ্যানশিয়েন্ট টাইম used অথবা used to utilize by use the sea extensively for trade via waterways, and they discovered new lands on the way to the sea, although they used to cross the sea by small boats, which was very risky. Clear? Okay. এবার আমরা পরের বাক্যে যাই। পরের বাক্যে যাওয়ার আগে ইনি হাজির, এখানে কি আছে তাই না বুঝবো আমরা। আমরা যে বাক্য দুটো লিখলাম সেগুলো ছিল পাস্ট টেন্সের, তার মানে পাস্ট টেন্সের ব্যবহার আগে আমাকে বুঝতে হবে, রাইট। আমাদের কিছু কিছু ঘটনা থাকে, সেই কিছু ঘটনা স্মৃতি হয়ে থাকে আমাদের হৃদয়ে, যা ঘটেছিল অতীতে। কখন ঘটেছিল? অতীতে।
এদের মধ্যে কিছু ঘটনা সাধারণ অতীত হয়েই থাকে, যাকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স বা সাধারণ অতীতকাল বলে থাকি। তো নর্মালি যেসব বাংলা ক্রিয়ার শেষে ল, লে, লাম থাকে, আমরা ধরে নেই সেটাই পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। যেমন সে আসলো, দেখলো এবং সবকিছু নিয়ে নিল, আর আমি অসহায় হয়ে গেলাম। যতগুলো ক্রিয়াই বলছি, আসলো, দেখলো, সব নিয়ে নিল, আর আমি অসহায় হয়ে গেলাম, লাম, এরকম ক্রিয়ার শেষে ল, লে, লাম মানে হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। কিন্তু আপনারা একটু আগে দেখছেন একটা বাক্য ছিল যে তারা সমুদ্র পাড়ি দিত, ওটাও কিন্তু পাস্ট টেন্সে লেখা যায়, অথচ সেখানে কিন্তু ল, লে, লাম ছিল না। এই জন্য শুধু ল, লে, লাম কিংবা লাম কিংবা লাম এগুলোর পেছনে না ছুটে বাক্য দেখে অনুভব করার চেষ্টা করবেন যে ঘটনাটা বর্তমানের নাকি অতীতের। যদি মনে হয় অতীতের, তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সে বা সিম্পল পাস্টে আমরা অনুবাদ করব। ওকে, তাহলে সেই পাস্ট টেন্সের স্ট্রাকচার কি? স্ট্রাকচার হলো আগে আপনাকে সাবজেক্ট নিতে হবে, তারপর ভার্বের পাস্ট ফর্ম নিতে হবে, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট যাই বলি সেগুলো নিব আমরা। তাহলে এই অংশটুকু আপনারা চাইলে খাতায় লিখে নিতে পারেন, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর যাদের কাছে আমার 0 to Advanced ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর বইটি আছে, তাদেরকে লিখে নেওয়ার দরকার নেই, কারণ আমি বই থেকে এটা নিয়ে আসছি। হ্যাঁ, এই হুবহু বইয়ে এগুলো আছে টেন্সের আলোচনায়। এক্সাম্পল গুলো অর্গানিক। হ্যাঁ, আমি চেষ্টা করি এক্সাম্পল গুলো এমন কিছু দেওয়ার যেটা দিয়ে বিভিন্ন টপিকের উপর গুরুত্বপূর্ণ তথ্যও শেখা যায়, অনুবাদও করা যায়। ওকে, তাহলে এবার আমরা পরের বাক্যে চলে যাই। চলে আসো, চলে আসছে। তারা যখন ছোট ছোট নৌকায় করে সমুদ্র পাড়ি দিচ্ছিল, তখন হয়তো তারা জাহাজ বা বড় কাঠের নৌকা তৈরি করার পদ্ধতি সম্পর্কে ভাবছিল। পাড়ি দিচ্ছিল আর ভাবছিল, পাড়ি দিচ্ছিল আর ভাবছিল, তাহলে বোঝাই যাচ্ছে ঘটনাগুলো ল, লে, লাম, এই যে ল থাকার কারণে পাস্ট টেন্স, আর পাড়ি দিচ্ছিল মানে কাজটা চলমান, যাকে আমরা বলে থাকি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কিছু ঘটনা যেন অতীতে চলছিল তার আপন গতিতে কিংবা কারো প্রেরণায়, কিন্তু ঘটনাটা চলছিল। এই অতীতের চলমান ঘটনা যাকে আমরা বলে থাকি পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা নিত্যবৃত্ত অতীতকাল। তাহলে খুব সহজ কথা, বর্তমানের চলমান ঘটনা যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, সো অতীতের চলমান ঘটনা পাস্ট কন্টিনিউয়াস হবে, এটা আপনারা সহজেই অনুমান করতে পারেন। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট এর পরে ওয়াজ বা ওয়্যার, তারপর মূল ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে যদি তাই হয়, সেটা নিয়ে আমরা এই বাক্যতে চলে আসি। আমাদের যে বাক্যটা ছিল, তারা যখন ছোট ছোট নৌকায় করে সমুদ্র পাড়ি দিচ্ছিল, তখন আমরা এখানে কিন্তু থামবো। বাক্য দীর্ঘ হলে আমরা ছোট ছোট করে বাক্যটাকে ভাগ করে নিব। তাহলে প্রথম অংশে আমার কনজাংশনটা কি আছে? যখন। তো আমি যখনের জন্য লিখব কি? যখনের ইংলিশ কি জন্য? হোয়েন। সরি, হোয়েন, যখন। এবার আমার প্রথম অংশের সাবজেক্ট কোনটা? সাবজেক্টটা হচ্ছে তারা। তো তারার ইংলিশ আমি কি দিলাম? দে। এবার আমার ভার্ব দরকার। ভার্ব কোনটা? ভার্ব হলো পাড়ি দিচ্ছিল, তার মানে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস মানে সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়্যার, তো আমি এখানে ওয়্যার লিখে দিব। এবার মূল ভার্বের সাথে আইএনজি। পাড়ি দেওয়া বা অতিক্রম করা যদি আমি বলি ক্রস, তাহলে আমি এখানে ক্রসের সাথে আইএনজি করে কি দিব? ক্রসিং।
ঠিক আছে, এবার আমার অবজেক্ট দরকার, যে কি পাড়ি দিচ্ছিল। উত্তর হচ্ছে সমুদ্র পাড়ি দিচ্ছিল, দা সি, সমুদ্র পাড়ি দিচ্ছিল। তাহলে আমার সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হলো। তো আমি যেটা কি বলেছিলাম, আমি বলেছিলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেয়া শেষ করে বাক্যের বাকি যা কিছু থাকে সেগুলোকে পেছন দিক থেকে অনুবাদ করতে হয়। সো বাক্যের কি আছে বাকি, এই বাক্যের বাকি আছে আর ছোট ছোট নৌকায় করে। সো অনুবাদ হবে কোন দিক থেকে, পেছন দিক থেকে। বলেছিলাম নৌকায় করে, বাসে করে, ট্রেনে করে কিংবা বিমানে করে কোথাও যাওয়া বোঝালে সামনে প্রিপোজিশন বসে বাই। কিন্তু প্রিয় মানুষের ঘাড়ে করে কিংবা সাইকেলে করে বা রিকশায় করে, ঘোড়ার পিঠে চড়ে বা কারো কাঁধে চড়ে কোথাও গেলে তখন কিন্তু প্রিপোজিশন বসে অন। কি বসে, অন। তবে বাস, ট্রেন, নৌকায় করে কোথাও যাওয়া বুঝালে সেক্ষেত্রে প্রিপোজিশন বসে বাই। আচ্ছা, সো আমি দিলাম বাই। কিসে করে, ছোট ছোট নৌকা। তাহলে আমি লিখলাম বাই টিনি বা স্মল বোটস, ছোট ছোট নৌকা। সো আমার বাক্যের প্রথম ক্লোজ টুকরো অনুবাদ হয়ে গেল। এবার আমি দ্বিতীয় অংশে যাব। দ্বিতীয় অংশে কি আছে, প্রথমটুকু কিন্তু হয়ে গেল, হ্যাঁ, এটাকে আমি কেটে দিলাম। এবার দ্বিতীয় অংশে আছে তখন। এই তখনের ইংলিশ কি, তখনের ইংলিশ হচ্ছে দেন। এই যে আমি দেন লিখলাম, সামনে কি এটা কমা চিহ্ন আছে দিলাম, তখনের ইংলিশ কি লিখলাম, দেন। মনোযোগ দেন, তখন এর ইংলিশ আমি দিলাম দেন। দেখছেন তো সবাই না? ওকে, দেখার পর এবার আমার কথা বুঝেন, এই দেনটাকে আমি আবার কেটে দিলাম। কারণ কি, আচ্ছা, বাংলায় যখন এর ইংরেজি আপনি হোয়েন লিখবেন, কিন্তু তখনের জন্য আর দেন দেওয়া যাবে না। আমরা বাংলা বাক্যে হয়তো বলি যখন আমি তোমাকে ডাকলাম, তুমি তখন তোমার বন্ধুর সাথে কথা বলছিলে। তো আপনি বললেন সাদা মনে, when I called you then you were talking to your friend। সবই ঠিক আছে, বাট একবার when দিলে এরপর আর দেন এরপর আর দেন দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটাই বাস্তব, হা হা হা, এটাই বাস্তব। হ্যাঁ, সো এখানে আর দেন ব্যবহার করা যাবে না। তাহলে এটা মনে রাখার জন্য আপনারা দেন লিখবেন আমার মতো করে, লিখে আবার কেটে দিবেন, তাহলে আপনার মনে থাকবে যে আচ্ছা এখানে কিন্তু আর দেন লেখা যাবে না। এবার পরের অংশে কি বলছে, হয়তো তারা জাহাজ বা বড় বড় কাঠের নৌকায় তৈরি করার পদ্ধতি সম্পর্কে ভাবছিল। তাহলে হয়তোর জন্য আমি লিখব পারহ্যাপস, পারহ্যাপস, হয়তো। বা আপনি এভাবেও চিন্তা করতে পারেন, আচ্ছা দিলাম আগে, এখন আমার সাবজেক্টটাকে, সাবজেক্টটা হচ্ছে এখানে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে তারা, তারার ইংলিশ কি, দে। এবার আমার ভার্বটা কি, ভার্ব হলো ভাবছিল, ভাবতো না, বলছে ভাবছিল, তার মানে এটাও কিন্তু চলমান কাজ, মানে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি লিখবো দে ওয়ার থিংকিং, তারা ভাবছিল। ওকে, এবার কি সম্পর্কে ভাবছিল সেটা আমি লিখব, তারা ভাবছিল জাহাজ বা বড় বড় কাঠের নৌকা তৈরি করার পদ্ধতি সম্পর্কে। আপনার সাবজেক্ট লেখা হয়েছে, ভার্ব লেখা হয়েছে, তাই না? আপনি অবজেক্ট খুঁজতেছেন, এই তো, অবজেক্ট না খুঁজলেও সমস্যা নেই। সাবজেক্ট আর ভার্ব বাদে বাদ বাকি যা থাকে সেগুলো কোথায় বসবে, ভার্বের পরেই তো বসবে। তো আপনার একটা প্যারা নেয়ার কি আছে, লিখে ফেলেন। সম্পর্কের ইংলিশ কি বলেন, অ্যাবাউট। তো আমি লিখে দিলাম অ্যাবাউট, আগে লিখে যাই। এবার সম্পর্কের আগের শব্দটা কি, পদ্ধতি, পদ্ধতির ইংলিশ কি, মেথড। তো আমি লিখলাম দা মেথড, পদ্ধতি। এবার পদ্ধতির আগের শব্দটা কি, র, এই র এর ইংলিশ হচ্ছে অব। এবার কিসের পদ্ধতি,
তৈরি করা, তো আমি লিখলাম মেকিং, তৈরি করা। কেন মেকিং দিলাম? কারণ টু বাদে অন্য প্রেপোজিশনের পর ভার্ব থাকলে তার সাথে আইএনজি যুক্ত হয়, মেকিং। এবার কি তৈরি করে? কাঠের নৌকা। আচ্ছা, না জাহাজ বা বড় কাঠের নৌকা, তাহলে আগে জাহাজ, তাহলে আমি লিখলাম শিপস, জাহাজ। অর, আচ্ছা অর, অথবা কি বলছে যে বড় কাঠের নৌকা, তাহলে আমাকে লিখতে হবে লার্জ উডেন বোটস। হয়ে গেল না? সবকিছু ঠিক আছে, তবে থিঙ্ক এর পরে অ্যাবাউট না দিয়ে অফ দিলে ভালো হয়। কোনো কিছু সম্পর্কে ভাবা বুঝালে থিঙ্ক অ্যাবাউট না দিয়ে আমরা দিতে পারি থিঙ্ক অফ। ইভেন আমি যদি বলি আমি তোমার কথাই ভাবছি, আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ না বলে আই এম থিঙ্কিং অফ ইউ। আমি তোমার কথাই ভাবছি, আই এম থিঙ্কিং অফ ইউ। তুমি কি আমায় একবারও মনে করো? ডু ইউ রিমেম্বার মি ইভেন আ টাইম? তুমি কি আমায় এমনকি একবারও মনে করো? না, তুমি মনে করো না। তো এভাবে আপনারা লিখতে পারেন। অনেকেই লিখে ফেলছেন, সুন্দর সুন্দর মন্তব্য করেছেন। সবার মন্তব্য পড়া হয়নি বলে আমি যে পড়বো না তা তো না। একজন লিখেছে, স্যার আই উড লাইক টু গেট দ্য বুক। অবশ্যই পেতে পারেন, এক্সিলেন্ট আইডিয়া, এক্সাম্পল গুলো অর্গানিক। স্যার আইএলটিএস দিতে চাই কিন্তু ইংলিশটা তো ভালো না, আমার শুরু কি করা উচিত? আপনার শুরুই করা উচিত না আব্দুস সাত্তার। আপনাকে আমার অ্যাডমিশন অফিসার অলরেডি 3 দিন ফোন দিয়েছে। আপনি একদিন গ্রামে ছিলেন, একদিন প্রিয়তমার সাথে দেখা করতে গিয়েছিলেন, আরেকদিন আপনি ব্যস্ত ছিলেন। আপনার আইএলটিএস শুরু হবে কই থেকে বলুন? হাসতে হাসতে মজা করেই বললাম, অন্যভাবে নেবেন না। জীবনে কোনো লক্ষ্য থাকলে তার জন্য আপনাকে ত্যাগ করতে হবে অনেক কিছু। জনাব আব্দুস সাত্তার, আপনার উদ্দেশ্যে আমার একটাই উত্তর, আপনার সকল সমস্যার সমাধান পেতে যে আপনাকে 3 দিন ফোন দিয়ে হয়রান হয়েছে, আপনি তাকে ক্লাস শেষ করে আজই ফোন ব্যাক করুন, ভর্তি হয়ে যান, সকল সমস্যার সমাধান আছে ইনশাল্লাহ। জনাব আব্দুস সাত্তার, আপনি কি বুঝতে পারছেন? একটু রেসপন্স করবেন প্লিজ। একজন লিখছে, স্যার পানির মতো বুঝেছি। পানি আসলে অনেক কঠিন যদিও। এক্সিলেন্ট মেথড, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি সবসময় একটা কথা বলি ভাই, ধৈর্য লাগবে। জাস্ট লুক অ্যাট মি। আমি ঠান্ডা মাথায় লিখি, আলোচনা করি। আপনারা অনলাইনে আরো অনেক ক্লাস দেখবেন। ক্লাস তো না যেন সব ম্যাজিক, এই 2 মিনিটে সমাধান হয়ে যাবে সব। তোমরা কি দেখতেছো, তোমরা কি দেখতেছো, বলো 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 বলো। এরকম ক্লাস পান না? এগুলো দিয়ে রাইটিং শেখা যাবে না, ওগুলো দিয়ে ঠাড়া বড়া মুখস্থ করা যাবে। তো অনেকে আমাকে বলে যে আপনার অনলাইন ক্লাস এত স্লো কেন? তা আমি ওরে বলি, তুমি এত ফাস্ট কেন? ফাস্ট দিয়ে কাজ হবে না, শিখতে হবে স্লো থেকে। যাই হোক, এই বাক্য আমরা বুঝে গেলাম। হ্যাঁ, আচ্ছা, ফোন দিয়েন। এবার আসি আমরা পরের বাক্যে। কি বলছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স গেল। এবার বলছে, বিজ্ঞানীরা যখন পরিবেশ দূষণের মাত্রা পরিমাপ করতে শুরু করেছিল, তার আগেই অনেক সামুদ্রিক প্রজাতি তাদের প্রাকৃতিক আবাসস্থল হারিয়েছিল এবং বিলুপ্তির পথে পৌঁছেছিল। ওরে বাবা, কত কথা! সব কথার একটাই সমাধান। আমরা এগুলোতে একটু পরে আসি। হ্যাঁ, মনোযোগ দিয়ে আমার 2টা কথা শোনেন, লিখে রাখেন। কোন বাক্যে
অতীতের দুইটি ঘটনা থাকলে যেটি তুলনামূলক আগে ঘটে, হ্যাঁ, যেটি তুলনামূলক আগে ঘটে সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স। আর যেটি পরে ঘটে সেটি হলো সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডেফিনিট টেন্স। আগে লিখেন, আমি বুঝাবো বিস্তারিত। লিখে নেন। অতীতের দুইটি ঘটনার মধ্যে যেটি তুলনামূলক আগে ঘটে সেটি পাস্ট পারফেক্ট, আর যেটি পরে ঘটে সেটি হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। এটাকে সবাই লিখে রাখেন। আর যারা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার ভুলে গেছেন তাদের জন্য বলি, পাস্ট পারফেক্ট মানে হলো আগে সাবজেক্ট, তারপর হ্যাড, এরপর V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর হবে অবজেক্ট। তাহলে আবারও বলি, অতীতের দুইটি ঘটনার মধ্যে যেটি তুলনামূলক আগে ঘটে সেটি হয় পাস্ট পারফেক্ট, আর যেটি তুলনামূলক পরে ঘটে সেটি হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। আর পাস্ট পারফেক্ট মানে আগে সাবজেক্ট বসবে, তারপর হ্যাড বসবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। লেখা শেষ সবার? ডান? এবার আমি ধরুন এই বাক্যগুলো একটু পরে আসি, তার আগে আমরা একটু বেসিকটা বুঝি। এবার ধরুন আমি একটা বাক্য লিখলাম, আমরা সেখানে পৌঁছার আগেই তিনি আমাদের জন্য রান্না করেছিলেন। বাহ, কি ভালোবাসা! আমরা সেখানে পৌঁছার আগেই তিনি আমাদের জন্য রান্না করেছিলেন। ঘটনা দুইটা। আমরা পৌঁছেছিলাম, এটা একটা ঘটনা, আর তিনি রান্না করেছিলেন সেটা একটা ঘটনা। আপনারা ভেবে দেখেন, তার রান্না করার কাজটা কিন্তু আগে হয়েছিল, তাই না? আমরা পৌঁছার আগে রান্না করছে। তাহলে অতীতের দুইটি ঘটনার মধ্যে যেটি তুলনামূলক আগে ঘটে সেটি হয় পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের জন্য আমরা আগে সাবজেক্ট নিব তিনি, তিনির জন্য হি অথবা সি, যে কেউ হতে পারে। রান্না করে মেয়েরা, তাই তো? কিন্তু আমি এটা মনে করি না, ছেলেরাও রান্না করতে পারে। বিখ্যাত শেফরা পুরুষ হয় অনেক সময়, দেখবেন। সো আমি সি না লিখে আমি হি লিখলাম, হি। পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে হ্যাড লাগবে। এবার কুকড ফর আস, হি কুকড ফর আস, তিনি আমাদের জন্য রান্না করেছিলেন। এতে আবার মেয়েরা কষ্ট পাবেন না যে এখানে সি না দিয়ে হি দিল। আসলে আমি চাইছি রান্না তো সারা জীবন আপনারাই করেন, এবার একটু হিরাও করুক। আপনাদের প্রতি একটা মানে সহানুভূতি দেখাতে চাইছি, খুশি হয়েন, এটা মন খারাপ করেন না। হি হ্যাড কুকড ফর আস। এবার আগের ইংলিশ কি? বিফোর, তো আমি লিখে দিলাম বিফোর। এবার আমার আরেকটা ঘটনা কি? আমরা সেখানে পৌঁছানো, তাহলে আমি কি লিখব? উই রিচড দেয়ার, আমরা সেখানে পৌঁছানো। ওকে, তাহলে হি হ্যাড কুকড ফর আস বিফোর উই রিচড দেয়ার। লিখে নেন, বাক্যটা লিখে নেন। লিখতে হবে, অবশ্যই লিখতে হবে। দ্রুত লিখে কমেন্ট বক্সে লিখেন ডান, তারপর আমি আলোচনার দিকে যাব।
ডান। ওকে, তাহলে অতীতের দুইটা ঘটনার মধ্যে যেটা তুলনামূলক আগে ঘটে তার নাম পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটে তার নাম পাস্ট কন্টিনিউয়াস, সরি পাস্ট ইনডেফিনিট। এই তো। এবার ধরেন আমি শুধু একটা বাক্য লিখলাম যে তিনি রান্না করিয়াছিলেন, এটা সুর দিয়ে বললাম, তিনি রান্না করিয়াছিলেন। ইংলিশ কি? আমি জানি অনেকেই লিখবে হি হ্যাড কুকড, কিন্তু বাক্য ভুল হবে। কি বলে? এখানে তো তাই লিখছি, তাই না? বাট ওখানে ভুল হবে কেন? শুনেন, মনে রাখবেন দুইটি ঘটনার সংস্পর্শ ছাড়া পাস্ট পারফেক্ট টেন্সের প্রয়োজন হয় না। বুঝেন নাই? মানে যখন কোনো বাক্যে অতীতের দুইটি ঘটনা থাকবে এবং তুলনামূলক কেউ আগে ঘটবে, এই আগেটাই পারফেক্ট হয়, তখন সেটা পাস্ট পারফেক্ট হবে। অন্যথায় শুধু শুধু একটা একক ঘটনা থাকলে সেটা কখনো পাস্ট পারফেক্ট টেন্স হবে না, সেটা আপনি পাস্ট ইনডেফিনিট টেন্সে করতে পারবেন। তার মানে এটা ভুল। এখন এখানে আপনি লিখবেন হি কুকড, সে রান্না করেছিল। তার মানে আমি যদি আপনাকে দুইটা ছোট ছোট বাক্য দেই, একটা বাক্য দিলাম হি হ্যাড কুকড মাটন, সে খাসির মাংস রান্না করেছিল। আবার আমি লিখলাম ভেড়ার মাংস হলেও সমস্যা নেই, লিখেন। আরেকটা বাক্য দিলাম হি কুকড মাটন। আপনাকে যদি বলা হয় হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, আপনি হয়তো বিপদে পড়ে যেতে পারেন। কি বলে, আসলে তো বাক্য দুইটাই কারেক্ট। কিন্তু এখন আর এই বিপদে পড়বেন না, কারণ আপনি জানেন শুধু একটা একক ঘটনা কখনো পাস্ট পারফেক্ট টেন্সে হতে পারে না, সেটি পাস্ট ইনডেফিনিট টেন্সে হতে পারে। তার মানে আমার কারেক্ট সেন্টেন্স হচ্ছে কোনটা বলেন তো? অপশন এ আর বি এর মধ্যে। অপশন এ আর বি অনেকেই লিখে ফেলছে বি বি বি। আচ্ছা, তো আমার সঠিক উত্তরটা হবে বি, হি কুকড মাটন। কথা ক্লিয়ার? এই ধারাবাহিকতায় আমি বলেছিলাম কোন বাক্যে যদি অতীতের দুইটি ঘটনা থাকে তাহলে যেটা তুলনামূলক আগে ঘটবে তার নাম পাস্ট পারফেক্ট। এখানে সে আমাদের জন্য রান্না করেছিল আগে, তাই আমরা লিখেছি হি হ্যাড কুকড ফর আস, পাস্ট পারফেক্ট। আর বাকিটা পাস্ট ইনডেফিনিট। কথা ক্লিয়ার? এখন যদি এই বাক্যটা এমন হইতো, আমরা সেখানে পৌঁছার আগেই যদি বাক্যটা এমন হইতো তিনি আমাদের জন্য রান্না করতেছিলেন, ঠান্ডা মাথায় বুঝবেন, গরম মাথায় বোঝা যাবে না। আমি যদি বাক্যটা বলি আমরা সেখানে পৌঁছার আগেই তিনি আমাদের জন্য রান্না করতেছিলেন, এখানেও অতীতের দুইটা ঘটনা। কোনটা আগে ঘটছে? রান্না করতেছিলেন, এটা আগে ঘটেছে। তো যেটা আগে ঘটে তার নাম কি? পাস্ট পারফেক্ট। সুতরাং এটার নাম পাস্ট পারফেক্টই হওয়ার কথা। কিন্তু আপনারা দেখতেছেন রান্না করতেছিলেন মানে কাজটা চলমান ছিল। চলমান মানে কি যেন? কন্টিনিউয়াস না? আবারও বোঝেন, আমরা সেখানে পৌঁছার আগেই তিনি আমাদের জন্য রান্না করতেছিলেন। আমি যা বুঝাই এটা বোঝেন আগে। কোনটা আগে ঘটছে? রান্না করার ঘটনাটা আগে ঘটছে। তো যেটা আগে ঘটে তার নাম কি? পাস্ট পারফেক্ট। সেই দিক থেকে আমি প্রথমত নিশ্চিত হলাম এটার নাম পাস্ট পারফেক্ট। পরে আমার মনে হলো আচ্ছা রান্না তো করতেছিলেন মানে কাজটা চলমান ছিল, চলমান মানে কি? কন্টিনিউয়াস। তাহলে এটাকে শুধু পাস্ট পারফেক্ট বলা যাবে না, এর সাথে কন্টিনিউয়াসটাকেও যোগ করতে হবে। তার মানে এটার নাম হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার আপনি কনফিউজড হয়েছেন আমি জানি, কন্টিনিউয়াসের কথা ভুলে যান, নাই কন্টিনিউয়াস বাদ। এবার তো বুঝতে পারছেন যেটা আগে ঘটবে তার নাম পাস্ট পারফেক্ট। আপনি যা বুঝছেন ওটাই ঠিক আছে, শুধু মাথায় রাখেন
যে আগে ঘটনাটা যদি চলমান হয় তাহলে ওটা শুধু আর পাস্ট পারফেক্ট থাকবে না, ওটা পারফেক্ট থেকে কন্টিনিউয়াস পর্যন্ত চলে যাবে। বুঝছেন না? এবার আপনি বুঝতে পারছেন আমি জানি। এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার কি, তাই তো? ওকে, এটার স্ট্রাকচার হলো আগে সাবজেক্ট নিব, তারপরে হ্যাড বিন নিব, তারপর ভার্বের সাথে আইএনজি নিব। ওকে, এবার তাহলে আমরা যদি এখন এই বাক্যটাকে যদি এভাবে অনুবাদ করি যে তিনি, এটা আমি মুছে দিলাম, হ্যাঁ, আমি এইটুকু যদি অনুবাদ করি যে আমরা সেখানে পৌঁছার আগে তিনি আমাদের জন্য রান্না করতেছিলেন, তাহলে কি হবে? জাস্ট এই জায়গাটুকুতে পরিবর্তন হবে, এটা পাস্ট পারফেক্ট না হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, মানে হি হ্যাড বিন কুকিং ফর আস before we reached there. He had been cooking for us before we reached there. He had been cooking for us before he reached there. Before after গুলিয়ে যাওয়ার দরকার নাই তো, যদি বলে আগে তাহলে বিফোর, যদি বলে পরে তাহলে আফটার, গুলানোর কিছু নাই দাদা। তবে লিখে নেন। আমার বিশ্বাস আপনারা পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বুঝে গেছেন। চলেন আমি আরেকটা এক্সাম্পল দিই, তাহলে আরো ভালো বুঝবেন। এই যাদের কাছে মনে হচ্ছে এত বোঝানোর কি আছে, আপনি একই জিনিস বারবার বোঝাচ্ছেন কেন, তাদেরকে বলি শান্ত হন। আপনার নিজেরও অনেক কিছু বোঝার আছে, আগে বোঝেন। যেমন দুইটা ক্লোজের সংস্পর্শ ছাড়া পাস্ট পারফেক্ট টেন্সে লেখা যায় না, এটা কজন জানে? আমার তো মনে হয় অনেকেই জানে না। এবার যদি আমি লিখি যে আমি এই কলমটি কেনার আগেই আমার বাবা আমার জন্য একটি কলম কিনেছিল। একদম সহজ করে আগে বুঝাই, তাহলে আমিও কলম কিনেছি, বাবাও কলম কিনেছে, কোনটা আগে ঘটছে? নিশ্চয়ই বাবা কলমটা আগে কিনছে, সুতরাং ওইটা হবে আমার পাস্ট পারফেক্ট টেন্স। এই যে আমার বাবা আমার জন্য কলম কিনেছিল, এটা আমাকে আগে পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে, ওটা আগে ঘটছে। তাহলে আমার বাবা, মাই ফাদার, হ্যাড বট বা পারচেসড আ পেন ফর মি, লিখলাম। এবার আমার কনজাংশনটা কি আছে? আগে। পরে হলে পরে দিতেন, সমস্যা নেই, আফটার দিতেন। তো আমার আগে আছে, আমি দিলাম বিফোর। এবার আমার বাকি ঘটনাটা কি? আমি এই কলমটি কেনা, এটা হবে কি পাস্ট ইনডেফিনিট। তাহলে আই পারচেসড, বারবার বট লিখতে ভালো লাগে না, আই পারচেসড দিস পেন। কি সুন্দর একটা বাক্য হলো না? মাই ফাদার হ্যাড বট আ পেন ফর মি বিফোর আই পারচেসড দিস পেন। ক্লিয়ার? এখন যদি বাক্যটা হইতো আমি এই কলমটি কেনার আগে আমার বাবা আমার জন্য একটা কলম কিনতেছিল, তখন ওটা হয়ে যেত পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর থেকে আর সহজ করে কিভাবে বুঝাবো বলুন? ফাইনালি পাস্ট পারফেক্ট এর ব্যবহারটা কারা কারা বুঝে গেলেন আমাকে একটু বুঝায় দেন, মানে আমাকে একটু এনশিওর করেন যে কারা কারা বুঝে গেছেন। ইয়েস লিখুন একটু। ও চৌধুরী, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, সবাই বুঝে গেছেন, ফাইন। আপনারা বুঝলে আমার শান্তি লাগে, আমি শান্তি পাই। না বুঝলে কষ্ট পাই না, না বুঝলে আরো চেষ্টা করি বুঝানোর।
তাহলে এবার আমরা শুরু করি যা আছে স্ক্রিনে সেটাকে অনুবাদ করার। ওকে, আমার সাথে ক্লাসে ঢুকলে ঘড়িতে কয়টা বাজে দেখতে যাবেন না, জিজ্ঞেস করতে যাবেন না স্যার কখন ক্লাস শেষ হবে। আমি ঘড়ি ব্যবহার করি না ক্লাসে, সামনেও ঘড়ি নাই পিছনেও ঘড়ি নেই। আমার কথা, আমার যতটুকু শেখানোর প্রয়োজন শেখাবো, এতে যতটা বাজে বাজুক। এখানে কি বলছে, বিজ্ঞানীরা যখন পরিবেশ দূষণের মাত্রা পরিমাপ করতে শুরু করেছিল, আচ্ছা তারও আগে অনেক আগেই অনেক সামুদ্রিক প্রজাতি তাদের প্রাকৃতিক আবাসস্থল হারিয়েছিল। আচ্ছা, এবং এর এখানে আমি থামাই দিলাম। হ্যাঁ, এখানে থামাই দিছি মানে আপনাদের কাছে অনুরোধ, এই এবং এর পরে যে অংশটুকু আছে এগুলো নিয়ে এখন লাড়াচাড়া করার দরকার নেই, করলে বুঝবেন না। দয়া করে চোখ রাখেন এই বিজ্ঞানী থেকে শুরু করে এবং এর আগ পর্যন্ত, তাহলে আমার বুঝাইতে একটু সুবিধা হবে। তো এই অংশটুকুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঘটনা দুইটা ঘটছে। একটা হলো বিজ্ঞানীরা যখন পরিবেশ দূষণের মাত্রা পরিমাপ করতে শুরু করেছিল, এটা একটা ঘটনা। পরিমাপ করতে শুরু করেছিল একটা ঘটনা। আরেকটা ঘটনা হলো সামুদ্রিক প্রজাতি তাদের প্রাকৃতিক আবাসস্থল হারিয়েছিল, এটা একটা ঘটনা। তাহলে কোনটা আগে ঘটছে? এখানে বলেই দিছে ওরা দূষণের মাত্রা পরিমাপ শুরু করছিল তার আগেই সামুদ্রিক প্রজাতি তাদের আবাসস্থল হারিয়েছিল। ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? ঠিক। এই জন্য যেটা আগে ঘটছে এটার নাম হবে কি বলেন? পাস্ট পারফেক্ট টেন্স। আর এখানে কনজাংশনটা হবে বিফোর, কারণ আগে আছে, মানে আমি মাঝখানে বিফোর বসাবো, পাস্ট পারফেক্টটা এখানে বসাবো, আর এখানে পাস্ট ইনডেফিনিটটা বসাবো, মানে এতক্ষণ যেভাবে দেখাইলাম আর কি। আচ্ছা, তাহলে আমার যেটা পাস্ট পারফেক্ট সেই অংশটা নিয়ে যদি আমি আগে কাজ করি, এইখানে আমার ভার্ব কোনটা? ভার্ব হলো হারিয়েছিল। কি হারিয়েছিল? তাদের প্রাকৃতিক আবাসস্থল। এটা হলো অবজেক্ট। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। ওকে, কে আবাসস্থল হারিয়েছিল? উত্তর হলো অনেক সামুদ্রিক প্রজাতি। তার মানে এটা হলো সাবজেক্ট। আচ্ছা, আমরা এই পাস্ট পারফেক্টের অংশটুকু আগে ঠান্ডা মাথায় লিখে ফেলি ভাই। হ্যাঁ, তাহলে আমি লিখলাম যে মেনি, অনেক, সামুদ্রিক, মেরিন, প্রজাতি, স্পিসিস। ওকে, এবার আমার ভার্ব লাগবে। ভার্ব কোনটা? হারিয়েছিল, এটা আগে ঘটছে, তাই এটা পাস্ট পারফেক্ট। তাহলে আমি লিখলাম হ্যাড লস্ট। এবার আমার অবজেক্ট লাগবে কি? হারিয়েছিল, তাদের আবাসস্থল, প্রাকৃতিক আবাসস্থল, দেয়ার ন্যাচারাল হ্যাবিটেট। হ্যাবিটেট বলতে আবাসস্থলকে বোঝায়। লিখেন যে কোনো একটা। তাহলে আমার সাবজেক্ট হয়েছে, ভার্ব হয়েছে, অবজেক্ট হয়েছে, তাই না? এবার আমরা কনজাংশনটা দিব কি? বিফোর। এখন যেটা পরে ঘটছে সেটাকে আমরা করব কি? পাস্ট ইনডেফিনিট টেন্সে করব। তাহলে আমার পরে ঘটা ঘটনাটা কি বলেন? বিজ্ঞানীরা যখন পরিবেশ দূষণের মাত্রা পরিমাপ করতে শুরু করছিল। এখানে সাবজেক্ট কে? বিজ্ঞানীরা, এটা আমার সাবজেক্ট। ভার্ব কোনটা? ভার্ব হলো পরিমাপ করতে শুরু করেছিল। এই পুরোটাই কিন্তু ভার্ব। কি পরিমাপ করতে শুরু করছিল? পরিবেশ দূষণের মাত্রা। এটা হলো আমার অবজেক্ট। যখন, এটা নিয়ে পরে ভাববো, আগে সাবজেক্ট নেই, বিজ্ঞানীরা, সায়েন্টিস্ট। তাহলে সায়েন্টিস্ট এর প্লুরাল ফর্ম দিলাম সায়েন্টিস্ট। এবার আমার ভার্বটা কি? ভার্বটা বলছে পরিমাপ করতে শুরু করেছিল। এই আপনাদের কিন্তু মনোযোগ 70% নেই এখন। এখন মনোযোগ আপনাদের হয়ে গেছে 50%। 50% হারাই ফেলছেন, আমি বুঝতেছি। যারা বসে আছেন, এরকম বসে আছেন, তারা এভাবে লাফ দিয়ে উঠে পড়েন, উঠে আবার বসেন,
আবার লাফ দিয়ে উঠে পড়েন, মনোযোগ চলে আসবে। এই কাজটা করেন সবাই প্লিজ, আমি 10 সেকেন্ড পর পড়াবো, একটু উঠা বসা করেন না প্লিজ, মনোযোগ নাই আপনাদের, এলোমেলো করে ফেলতেছেন। একটু উঠে বসেন, উঠে বসেন, বসেন উঠেন 2-3 বার, এই কাজটা করেন, মনোযোগ চলে আসবে। প্রবীণরা ব্যতীত, মানে যারা একদম 80 ইয়ার ওল্ড, 80 বছর বয়স, তারা বাদে বাকিরা এই কাজটা করেন। এবার সবাই উঠা বসা শুরু করছে, কারণ কেউ 80 বছরের বৃদ্ধ হতে চায় না, এটাই বাস্তব। হা হা হা। ওকে, ডান। আমার 2-4 জন প্রিয় মানুষ আছে, তারা আমার কথা শুনে। এই যে এক দাদা লিখছে ডান, আমার ভীষণ ভালো লাগে যে কথা শুনে। হ্যাঁ, আচ্ছা। আর যারা যারা হেডফোনস কানে দিয়ে শুয়ে শুয়ে আছে, তাদের হিসাব তো ভিন্ন ভাই, তারা ঘুমায় গেছে অলরেডি। তাহলে আমার এই অংশটুকুর মধ্যে সাবজেক্টকে বিজ্ঞানীরা, সায়েন্টিস্ট। এবার আমার ভার্ব দরকার। ভার্ব কোনটা? ভার্ব হলো পুরোটাই, পরিমাপ করতে শুরু করেছিল। আমি কি বলছিলাম, যখনই কয়েকটা শব্দ মিলে একটা ভার্ব হয়, কিংবা কয়েকটা শব্দ মিলে একটা সাবজেক্ট হয়, কিংবা কয়েকটা শব্দ মিলে একটা অবজেক্ট হয়, কয়েকটা শব্দ মিলে বাক্যের যে কোনো পার্ট, মানে তাকে পেছন দিক থেকে অনুবাদ করতে হবে। স্লোগানের ভাষায় বললে, যা কিছু দৈর্ঘ্যে বড়, যা কিছু সাইজে বড়, পেছন দিক থেকে ধীরে ধীরে অনুবাদ করো। তাহলে আমার ভার্ব কোনটা? শুরু করেছিল। এটা তো আগেরটা পাস্ট পারফেক্ট, তাহলে এটা পাস্ট ইনডেফিনিট হবে। তাহলে আমি লিখলাম শুরু করেছিল, মানে কি স্টার্টেড, শুরু করেছিল। এবার কি? পরিমাপ করতে, এই তের ইংলিশ কি? টু। এবার পরিমাপ করার ইংলিশ কি? মেজার। পরিমাপ করতে শুরু করেছিল। জেনে রাখেন, স্টার্টের পর ভার্বের সাথে আইএনজিও করা যাবে, তো এর জন্য আমি টু দিলাম, টু মেজার। সাবজেক্ট পাইছি, ভার্ব পাইছি। এবার অবজেক্ট কি পরিমাপ করতে শুরু করেছিল? দূষণের মাত্রা, পরিবেশ দূষণের মাত্রা। এটাও পেছন থেকে, যা দৈর্ঘ্যে বড় তাকে পেছন থেকে অনুবাদ করো। ইংলিশটা হবে দা মাত্রা অফ পরিবেশ দূষণ, দা লেভেল অফ এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণের মাত্রা। যখন কি হবে স্যার? এটা বাদ দেন না ভাই, ওটা ছিল কথার কথা। এই যে তার, এই তার ইংলিশকে আমি লিখছি, লিখি নাই, এরকম অনেক কিছু বাদ যাবে। সুন্দর একটা পার্ট হলো আমার, many marine species had lost their natural habitats before scientists started to measure the level of environment pollution. হয়ে গেল এটা, মাশাআল্লাহ। এবার আসি আমরা, আমাদের কনজাংশন কি আছে? এবং, এন্ড। আমি সরে দাঁড়ালে তখন স্ক্রিনশট নিয়ে রাখবেন, পরে খাতায় তুলবেন, আগে একটু বোঝেন। এবং বিলুপ্তির পথে পৌঁছেছিল, কেডা? কে বিলুপ্তির পথে পৌঁছেছিল বলেন তো? কে? এই বিজ্ঞানীরা বিলুপ্তির পথে পৌঁছেছিল, নাকি ওই সামুদ্রিক প্রজাতিগুলো? সামুদ্রিক প্রজাতিগুলো বিলুপ্তির পথে পৌঁছেছিল, ঠিক না? তাহলে ওইটাও তো পাস্ট পারফেক্ট হবে, কারণ বিজ্ঞানীরা ওই পরিমাপ শুরু করার আগেই এগুলো ঘটনা ঘটছে। ওরা আবাসস্থলও হারিয়েছিল, ওরা বিলুপ্তির পথেও পৌঁছেছিল, ঠিক কি না? ঠিক। সো এটাও পাস্ট পারফেক্ট হবে। তাহলে আমি কি লিখব? যে আগে লিখব পৌঁছেছিল। বুঝেন নাই মনে হয় না? এসে বুঝাই বলি। এখানে মূলত ঘটনা দুইটা। একটা হলো বিজ্ঞানীদের পক্ষ থেকে, ঘটনাটা হলো বিজ্ঞানীরা দূষণের মাত্রা পরিমাপ করা শুরু করছিল। আর তার আগে কি ঘটছে? তার আগেই সামুদ্রিক প্রজাতিগুলো তাদের হচ্ছে যে প্রাকৃতিক আবাসস্থল সেটা হারাইছিল, এবং পাশাপাশি আরেকটা ঘটনা ঘটছিল, সেটা হলো তারা বিলুপ্তির পথে পৌঁছেছিল। এই দুইটা ঘটনাই কিন্তু বিজ্ঞানীর ঘটনার আগে ঘটছিল। সুতরাং দুইটাই আমাকে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তাহলে আমি যদি তাই করি, তাহলে আমি লিখব হ্যাড রিচড, পৌঁছেছিল, দা ব্রিঙ্ক মানে সীমানায়, অফ এক্সটিংশন বিলুপ্তির পথে পৌঁছেছিল। কিন্তু এই বাক্যটা এলোমেলো হয়েছে, আপনারা দেখি ধরতে পারেন কিনা।
এই সবুজ কালিতে লেখা যে অংশটুকু, এটাকে আসলে এই জায়গায় বসানো ঠিক আছে নাকি উপরে কোথাও বসালে ভালো হতো? যদি উপরেই বসাই, কোথায় বসাইলে ভালো হইতো? গেস করেন তো দেখি পারেন কিনা। হ্যাঁ, রেকর্ড থাকবে আজীবন ইনশাআল্লাহ ক্লাস। এই অংশটা কোথায় বসবে আপনারা গেস করেন তো দেখি। গেস করেন সবাই, কোথায় বসবে গেস করেন। কোথায় বসবে আপনারা গেস করেন, সবাই সবাই গেস করেন কোথায় বসবে, একটু গেস করে ফেলেন আপনারা। একজন বলেছেন বিফোর এর আগে বসবে। কোথায় বসবে? বিফোর এর আগে বসবে। তাহলে এখানে একদম ঠিক ধরছেন, কারণ এই দুইটা ঘটনা কিন্তু একসাথেই ঘটছে। তাহলে আমার এই অংশটুকুকে এখানে লেখা ঠিক হয়নি, আমাকে এটা লেখা উচিত ছিল এই জায়গাতে। Many marine species had lost their natural habitats and তখন আর হ্যাড লিখতে হবে না, কারণ হ্যাড তো একবার লিখেই ফেলছি। তখন শুধু লিখবো and reached the brink of extinction। ওটা ওইখানে লিখলে সুবিধা হইতো। তারা বলতে পারেন স্যার আগে না লিখে এত নাটক কেন করলেন? আগে লিখলে সব এলোমেলো লাগতো আপনার কাছে। এখন এই নাটকটা সহজেই মঞ্চায়িত করা যাবে এবং আপনারা উপভোগ করতে পারবেন, এটাই হলো বাস্তব। হ্যাঁ, তাহলে সামুদ্রিক প্রজাতি তাদের আবাসস্থল হারিয়েছিল, এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা হলো তারা বিলুপ্তির পথে পৌঁছেছিল। সুতরাং আমি এই জায়গায় লিখে দিব and reached, পৌঁছেছিল the brink of extinction। এরপর আসবে আমার before scientists started to measure the level of environment pollution। বুঝলেন? হয়ে গেল এই বাক্যটা। এখন বলছে আসলে সরকার কঠোর পরিবেশ আইন প্রণয়নের অনেক আগে থেকেই গবেষকরা সমুদ্রের দূষণের কারণ ও প্রভাব নিয়ে দীর্ঘ সময় ধরে নিরন্তর গবেষণা করছিল। এবার আমরা এটাকে লিখব, লাস্ট সেন্টেন্স এটা আমাদের। ওকে, তাহলে আমি এটা মুছে দিলাম। হ্যাঁ, যারা এখন পর্যন্ত লিখতে পারেন নাই তারা প্লিজ টেক আ স্ক্রিনশট। তবে এত কষ্ট করে আপনাদের লেখার আসলে কোনো দরকারই নাই। হ্যাঁ, আমি যদি বলি শুধু কষ্ট করে আমার 0 to অ্যাডভান্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইটা সংগ্রহ করলেই হয়ে যায়। এগুলো সব বইয়েরই আলোচনা, কিন্তু এর মানে এই না যে আপনাকে বই কিনতেই হবে। ভাই, আপনি লিখলে লিখতেই পারেন, মানে আপনার যদি কষ্ট হয় জাস্ট বইটা সংগ্রহ করলে সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে না, আপনি পুরো সময় মনোযোগ দিয়ে ক্লাস করতে পারবেন। এবার আসেন আমরা বাকি অংশটুকুতে চলে যাই। বাকি বাক্য, আপনাদের মনোযোগ একটু কমে গেছে, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আমি জানি, এই জন্য আমি একটু বাকি অংশটুকুতে চলে যাই। তাহলে আমাদের এগুলো কিন্তু সলভ। হ্যাঁ, এই যেগুলো সলভ, এগুলো আমি মুছে দিলাম, এগুলোর দিকে তাকানোর কোনো দরকার নেই, সব মুছে দিলাম। এবার আমরা শেষের বাক্যটা নিয়ে কাজ করব। হ্যাঁ, না আমি দেখতে দিব না, এগুলো দেখতে গেলে আপনার হচ্ছে আমার যেখানে বোঝাচ্ছি সেখানে আপনার মনোযোগ থাকবে না। এটাই বাস্তব ভাই, এটাই বাস্তব। এগুলো আমি দেখতে দিব না। আমার ভালো করে মনে আছে, আমার হচ্ছে যে এক হলো যে আমার বড় ভাই, তাকে বিয়ে করানোর জন্য আমরা মেয়ে দেখতে গেছিলাম। তো ওরা 2 বোন, বড় বোনের বিয়ে হবে, ছোট বোনটা বেশি সুন্দর আর কি, আমাদের সমাজের সংজ্ঞা অনুযায়ী বেশি সুন্দর। এখন ছোট বোনটাকে ওরা ওই দিন বাড়িতেই রাখেনি, আমার পাশের এলাকা, আমি চিনি ওদেরকে আর কি। তো পরে একদিন আমি ওই মেয়ের ভাবি, আমারও ভাবি, সবার ভাবি, তো ভাবিরে জিজ্ঞেস করলাম আসলে কাহিনী কি ভাবি বলেন তো, যেদিন দেখতে গেল ওরে সেদিন আপনার ছোট ননদ বাসায় ছিল না কেন? অনেক আগের কথা, আমি তখন গ্রামে থাকতাম, কলেজে পড়তাম। তো তখন বলল যে বোঝো নাই, ও থাকলে তো ওর দিকেই মনোযোগ যাবে তোমাদের,
যার বিয়ের জন্য আসছো তার তার দিকে তো মনোযোগ থাকবে না। কথা তো সত্য। সেই গল্প মনে পড়ে গেল, সো আমি এটা কেটে দিলাম। এবার এখানে আসেন। আসলে সরকার কঠোর পরিবেশ আইন প্রণয়নের অনেক আগে থেকেই গবেষকরা সমুদ্রের দূষণের কারণ ও প্রভাব নিয়ে দীর্ঘ সময় ধরে নিরন্তর গবেষণা করছিল। ঘটনা এখানে দুইটা, একটা হলো সরকার কঠোর পরিবেশ আইন প্রণয়ন, এটা, আরেকটা হলো গবেষকরা এটা করতেছিল। ঘটনা দুইটা। এই প্রথম ক্লোজ আর দ্বিতীয় ক্লোজের মধ্যে বলেন তো কোনটা আগে ঘটছে? নিশ্চয় দ্বিতীয়টা আগে ঘটছে, কারণ আইন প্রণয়নের আগেই গবেষকরা এটা নিয়ে গবেষণা করছিল। তাহলে যেটা আগে ঘটে তার নাম কি? পাস্ট পারফেক্ট। কিন্তু ওই যে বললাম, সেই ঘটনাটা যদি একটু চলমান হয় তাহলে ওটার নাম কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে বলছে না যে ওরা এটা নিয়ে নিরন্তর গবেষণা করছিল, তাই এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেছে। ওকে, তাহলে আমি এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা আগে লিখে ফেলবো, গবেষকরা। তাহলে আমি কি লিখবো? দা রিসার্চার্স, গবেষকরা। এবার গবেষণা করতেছিল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, had been রিসার্চিং, গবেষণা করতেছিল। এবার কি নিয়ে সেটা আমরা আসি, কি নিয়ে? সমুদ্রের দূষণের কারণ ও প্রতিকার নিয়ে। তারপরে কি আছে? দীর্ঘ সময় ধরে। তাহলে আমরা আগে লিখে দিলাম ফর আ লং টাইম, দীর্ঘ সময় ধরে। এবার কি নিয়ে? সমুদ্রের দূষণের কারণ ও প্রতিকার নিয়ে। নিয়ে মানে কোনো কিছু সম্পর্কে, অ্যাবাউট বা অন দ্য রিজন অ্যান্ড প্রভাব, ইফেক্টস অফ সি পলিউশন। বুঝলেন? তাহলে আমার এই ঘটনাটা আগে লিখে ফেললাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। বুঝেন নাই? বুঝবেন না কেন? এই সাবজেক্ট আছে না, এখানে সাবজেক্ট নিয়েছি, তারপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস জন্য হ্যাড বিনের জন্য ভার্বের সাথে আইএনজি নিয়েছি, এরপর কবে ধরে, ফর এ লং টাইম, দীর্ঘ সময় ধরে, তারপর বাকি অংশটা আমি পেছন থেকে লিখছি, অন দ্য রিজনস অ্যান্ড ইফেক্টস অফ সি পলিউশন। এটা বুঝে গেছেন? এটা আগে ঘটছে, আগে নিলাম। তাহলে পরে ঘটছে কোনটা? পরে ঘটছে সরকার কঠোর পরিবেশ আইন প্রণয়ন করার জন্য। তাহলে বিফোর দা সরকার মানে গভর্নমেন্ট, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, গভর্নমেন্ট ফর্মুলেটেড কি? পরিবেশ আইন প্রণয়ন। আচ্ছা, পরিবেশ আইন, এনভায়রনমেন্টাল লস। মানে আসলের জন্য আমি ধরে লিখে দিলাম অ্যাকচুয়ালি অথবা ইনডিড বা ইনফ্যাক্ট, এরকম কিছু একটা আমি লিখে দিব। ওকে, পিডিএফ শিটটা দিয়ে দিছো আমাকে, শেয়ার রাখবো না? ওকে, সো লিখে ফেলেন ভাই। এই আপনারা অনেকক্ষণ কষ্ট করে আসেন আমি জানি। হায় আল্লাহ, ফেসবুক লাইভেও দেখি অনেকে দেখতেছে এখনো ক্লাস। এরা কি মানুষ? হ্যাঁ, দেখি 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 এটা কারা? এটাও কি সম্ভব? এই এতক্ষণ ধরে এরা ক্লাস দেখতেছে। আল্লাহ, সুন্দর সুন্দর কমেন্টও করছে দেখি, দারুণ ক্লাস মেথড, তারপর অসাধারণ ক্লাস। একজন আবার একটা কলার ছবি দিছে নাকি, এটা ও খুশি, ও খুশিতে কলা নিয়ে নাচতেছে। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাই আবু তোরাব ইসলাম, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ ডিয়ার। দিদি পার্থ সারথী দে, কুট দিয়ে করা যাবে না, এই ছেলের বাড়ি চট্টগ্রাম, আমি চিনি, আমাদের স্টুডেন্ট। তারপর দেখি উপরে দেখি, আচ্ছা কি সুন্দর সুন্দর মন্তব্য করছে। স্যার আপনি থাকতে কোনো চিন্তা নাই আমাদের। এই চিন্তা আছে, আপাতত রাইটিং নিয়ে চিন্তা নেই, কিন্তু অনেক কিছু চিন্তা করতে হবে ভাই। ওটা আমার উপর ডিপেন্ডেন্ট হলে হবে না। যারা বিয়ে শাদী করে নাই তারা বিয়ে শাদী করেনি, ওটা আমার উপর চিন্তা করো না। ফিউচারের জন্য সেভিং, এটা মাশাআল্লাহ, ও বুঝতে পারছে ভবিষ্যতের জন্য এই স্কিলটুকু লাগবে। আচ্ছা, তো লেখা শেষ ভাই। আচ্ছা, তাহলে আজকে আমরা কি বুঝলাম? আজকে আমরা পাস্ট টেন্স এবং পাস্ট টেন্সের 14 গোষ্ঠী যা আছে আমরা বুঝলাম। আমরা আগামী ক্লাসে ফিউচার টেন্স কেন্দ্রিক আলোচনা করব। টেন্সের আলোচনা শেষ হবে, এরপর আমরা ধারাবাহিকভাবে, আমার সিস্টেমটা হলো
আমরা 4টা করে ক্রিয়েটিভ রাইটিং এর ক্লাস করব, 2টা করে ফোকাস রাইটিং, এসে রাইটিং ক্লাস করব। এভাবে আমরা ক্রিয়েটিভ রাইটিং, ফোকাস রাইটিং, এসে রাইটিং, রিডিং কম্প্রিহেনশন, সামারি রাইটিং, ফিচার রাইটিং এগুলোর মধ্যে দিয়ে চলবে। আমি যেভাবেই নিতে চাই দয়া করে সেভাবেই আসেন, ভালো হবে। আমাকে হচ্ছে বাধ্য করার দরকার নাই যে আপনি এটা পড়ান, ভাই ওটা আমি পড়াবো, কিন্তু ওটা কখন পড়ালে আপনার জন্য সুইটেবল এতটুকু বুঝি আমি। সো আমার গতিতে আসেন, যা প্রত্যাশা নিয়ে আমার কোর্সে যুক্ত হবেন আশা করি সে তা তো পাবেনই, তার থেকে ইনশাল্লাহ 3 গুণ বেশি পাবেন, এটা নিশ্চিত থাকেন। যদি আমার প্রসেসে আগাতে চান তাহলে সম্ভব। আচ্ছা, এখন আপনাদের একটা হোমওয়ার্ক আছে, যাবেন না ওয়েট, হোমওয়ার্ক আছে। হোমওয়ার্কটা গেল কোথায়? এটা না, ও আচ্ছা এটাতে। এই ভাই দেখেন, ভাই শুধু বলি, বোন বলি না কেন, কারণ আমার কোর্সে মেয়েরা ভর্তি হয় না বললেই চলে, মাঝে সাঝে 2-1টা মেয়ে, তাই না? খুব একটা দেখি না, কি দোষ করেছি আমি জানি না আল্লাহ। এই ছাত্রীরা কেন আমার ক্লাস পছন্দ করে না আল্লাহই জানে, আমি জানি না। আমি অথচ এদের অনেক প্রশংসা করি, কিন্তু ভর্তি হয় না। হইতে পারে একটু কঠিন পড়া পড়াই, তাই হইতে পারে একটা কারণ। আচ্ছা, আপনাদের হোমওয়ার্ক হলো এই যে সমুদ্রের গল্প নিয়ে পড়াইছি, এখন আপনারও কিন্তু সমুদ্রের গল্প নিয়ে লিখতে ইচ্ছা করবে, তাই না? এটা আমি জানি, আপনার মধ্যে একটা পেইন চলতেছে, ইস আমি যদি সমুদ্রের গল্প লিখতে পারতাম ইংলিশে। তো আই ক্যান ফিল ইউর পেইন। এবং সেই জায়গা থেকে আপনার জন্য আমি একটা পিডিএফ শিট দিচ্ছি, সেখানে কি আছে? রিভার্স অ্যান্ড সি রিলেটেড ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, মানে নদী এবং সমুদ্র নিয়ে লিখতে গেলে যে ওয়ার্ড ফ্রেজগুলো লাগবে সেগুলো আপনাকে শিখতে হবে। দেখছেন কি সুন্দর? শোর লাইন মানে তটরেখা বা উপকূল রেখা, ওয়েটল্যান্ড মানে জলাভূমি, সোয়াম্প মানে জলাভূমি, টাইডাল ফ্লো মানে জোয়ারের প্রবাহ, আহ কি মধুর, হ্যাঁ? কোরাল রিফ মানে প্রবাল প্রাচীর, তারপর সাবমেরিন ক্যানন মানে জলগত খাজ, কন্টিনেন্টাল শেলফ মানে মহাদেশীয় শেলফ, তারপর আসেন ওশেনোগ্রাফি মানে মহাসাগর বিজ্ঞান, মেরিন মানে সামুদ্রিক। তারপরে দেখেন কি সুন্দর ওয়ার্ড, আল্লাহ। কনফ্লুয়েন্স মানে কি দেখছেন? সঙ্গম, সক্ষম, রিভারসাইড নদীর তট, এরপরে সুনামি, তারপর ওয়েভ মানে ঢেউ, স্টর্ম সার্জ মানে ঝড়ের স্রোত, ফ্লাডিং মানে বন্যা, হ্যাঁ? এই যে ওয়ার্ড ফ্রেজ গুলো আছে এখানে, একটা না, 2টা না, 3টা না, প্রায় 72টা ওয়ার্ড আছে। আচ্ছা আরো আছে? ও আল্লাহ, আরো আছে। ওই কে যেন বলছিল, হায় আল্লাহ আমি যদি এই সুযোগ পাইতাম আমি এটা করতাম। এই ডায়ালগ শোনার পর থেকে আমিও শুধু বলি এটা। কি করবেন? এই যে সব ওয়ার্ড ফ্রেজ কিন্তু এগুলো আপনাকে শিখতে হবে। এবার মন খারাপ করে লাভ নেই, ওয়ার্ড শেখার কোনো পদ্ধতি নাই, এটা আপনাকেই শিখতে হবে। হ্যাঁ, এগুলো শেখার পর কাজে লাগাইতে হবে। এগুলো শিখবেন একদম পিডিএফ শিটের জন্য যারা পাগল বানায় দিতে চান তাদের উদ্দেশ্যে বেশি একটা বয়ান আমার পড়েন। আগামী ক্লাসে আপনাদেরকে নাম ধরে ডাকবো, ক্লাসে জুম ক্লাসে, আপনি বলেন এটা মানে কি, আমি বাংলা বলবো, যে বলেন সামুদ্রিক সংরক্ষণের ইংলিশ কি হবে, আপনার বলতে হবে। এই ভয়ে আবার জুম ক্লাসে জয়েন করেন না, এমন করেন না, করেন ক্লাসে আইসেন। সো এগুলো পড়বেন ভাই, হ্যাঁ? এখন এগুলো পড়ার পর মনে থাকে না আমি জানি, এই জন্য আমরা কি করছি, আমরা বসে নাই, আমরা একটা অনুশীলন দিয়েছি। দেখেন এই শব্দগুলো ব্যবহার করে আমি একটা সুন্দর ইংলিশ অনুচ্ছেদ দিয়েছি। নদী শাখা, খাল এবং স্রোত সবই পানিপথ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা পানি প্রবাহ এবং বিতরণের জন্য অবদান রাখে। মানে আমি আমার মতো করে একটা অনুচ্ছেদ লিখে দিচ্ছি। এগুলো ওয়ার্ড আগে পড়বেন, পড়ার পর সেটা আপনি এখানে প্রয়োগ করবেন। আমি জানি এটা আপনার জন্য কঠিন হতে পারে, এই জন্য আমি বসে নাই তো, আমি কি করছি, এই বাংলাগুলোর ইংলিশ আবার আমি লিখে দিছি। বলতে পারেন যে আপনি যদি সবই লিখে দেন আমি কি করব, আপনার কাজ আছে তো। এই বাক্যগুলো আপনি পড়ে আগে বুঝবেন, বোঝার পর এই বাংলা বাক্যটার ইংরেজি অনুবাদ আপনি আপনার মতো করে সেন্টেন্সটা সাজাবেন। এখান থেকে হেল্প নেবেন, বাট সেন্টেন্সটা এটা চেঞ্জ হবে, আপনার মতো হবে। এটা হলো আপনাদের হোমওয়ার্ক। তাহলে এখানে ইংলিশ সেন্টেন্স কয়টা আছে? 1 2 তারপর 3 4 5 6 7 8 9। ওকে,
9টা বাক্য, 10টা বাক্য আছে। এই 10টা বাক্য আমি যেভাবে দিয়েছি হুবহু সেটা না লিখে একটু ঘুরায় পেঁচায় লিখবেন। এগুলো কই থেকে নিছি? তাই আমার বই থেকে। এগুলো শুধু আমার বই ছাড়া বাংলাদেশের কোনো বইয়ে পাবেন না। আরে ভাই বলছি তো, আপনি ইন্ডিয়ার বইও পাবেন না। বেশি অহংকার করলাম? করব না। এই বই লিখতে আমার জীবনে 3টা মূল্যবান 3টা বছর সময় আমি নষ্ট করছি, ব্যয় করছি। উদ্দেশ্য একটাই ছিল, বই যেন 100% কমপ্লিট হয়। ভুল আছে আমি জানি, মানুষ লিখছে, ভুল তো থাকবে, টুকটাক তো ভুল থাকবেই, কিন্তু কমপ্লিটের কথা বলছি। মানে ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে গেলে যা প্রয়োজন সব রাখছি এখানে। সো এগুলো আপনারা পিডিএফ শিট প্রিন্ট করে নিতে পারেন অথবা বই কিনতে পারেন, দুইটাই। আমার মতে বই কেনাই ভালো। এখানে শিট আছে কয় পেজ? এখানে আছে প্রায় 7-8 পেজ। প্রতি ক্লাসে এরকম প্রিন্ট করতে গেলে আপনার মাসে 1000, মানে কোর্স শেষে আপনার 2000 টাকা প্রিন্ট করতেই যাবে গা। তার থেকে আপনাদেরকে একটা বুদ্ধি দেই, আমি আবারও বইয়ের বিজ্ঞাপন দিচ্ছি। এই তো কি করব বলেন, বইটা লিখছি তো আপনাদের জন্য। আপনাদেরকে আমি বলি, এই যে সুন্দর কালো বইটা আছে না, কালো কাভার করছি, আমিও কালো, বইয়ের কাভারও কালো। হ্যাঁ, এর মধ্যে একটা অ্যাস্থেটিক ব্যাপার আছে, এটা সবাই বুঝবে না। এই সুন্দর বইটা, এটা আপনারা হচ্ছে সংগ্রহ করতে পারেন। এখানে 600 পেজ আছে। কেন? কারণ সুন্দর করে বুঝায় বুঝায় লেখা আছে। এই যে ওয়ার্ড ফ্রেজ দেখতে পাচ্ছেন, এরকম ওয়ার্ড ফ্রেজ শুধু না, টেন্স কেন্দ্রিক আলোচনা, এরপর মানে আপনার সেন্টেন্স কেন্দ্রিক আলোচনা। আপনি কি চান ভাই? ফোকাস রাইটিং, আর্গুমেন্ট রাইটিং, রিডিং কম্প্রিহেনশন, আপনি যা চান তা আছে, যা চান না তাও আছে, সব আছে। এই যে আমার ছবি দেখে নেবেন, লাইব্রেরিতে পাবেন না, অনলাইনে অর্ডার করতে হবে। সো এটা যদি আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে আপনার পিডিএফ শিটের প্রিন্ট করার প্রয়োজন হবে না। এক দাদা লিখছে, হ্যাভিং রিসিভড ইউর বুক লাস্ট 2 days ago, I read the few pages and I suppose that I was talking to you. My expectation was on group verbs and we know the proverb, everyone milks the cow that gives the most milk. আল্লাহ, কি সুন্দর কথা। আপনাদের বলে রাখি, এই দাদা কিন্তু আমার স্পোকেন ইংলিশ কোর্সেও যুক্ত আছে এবং উনি আগে থেকেই অলরাউন্ডার, কিন্তু আমি খেয়াল করেছি ওনার ব্যাপক ইমপ্রুভমেন্ট হয়েছে, ম্যাসিভ ডেভেলপমেন্ট হয়েছে তার। আমার ভীষণ ভালো। দাদা আপনার সেন্টেন্সটা চমৎকার একটা সেন্টেন্স। সে ইন্ডিয়া থেকে, সেই সুদূর ইন্ডিয়া থেকে বইটা সংগ্রহ করেছে। আপনার জন্য দোয়া রইল, সবার জন্যই দোয়া রইল। ইন্ডিয়ার সব দাদারা আমাদের বই সংগ্রহ করেছে। আমাদের রূপেন চ্যাটার্জি দাদার জন্য আমরা একটা বই পাঠিয়ে দিয়েছি, অলরেডি সে 2-1 দিনের মধ্যে পেয়ে যাবে। প্রত্যেকেই বইটা অলরেডি পেয়েছে। সেই বই যদি থাকে তাহলে আপনার পিডিএফ শিট প্রিন্ট করার প্রয়োজন নেই। শোনেন, লাস্ট কথাটা বলি, এই বই না থাকলেও আপনাকে আমি ভালোবাসি, বই সংগ্রহ করলেও আপনাকে আমি ভালোবাসি। কখনোই মনে করবেন না যে বই না কিনলে আমি ভালো করে পড়াবো না। এইসব ফালতু চিন্তা রুবেল রানা করে না। আপনার সুবিধার জন্য বলেছি, বই না থাকলে এগুলো আপনাকে প্রিন্ট করতে হবে, বই থাকলে আপনি বইয়েই সব পাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, এই কাজটা করবেন। আর হোমওয়ার্কটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন। হ্যাঁ, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তাদেরকে আমরা কালকের মধ্যে যুক্ত করব। কত পেজের বই এটা বললে তো আর বই কেউ কিনবে না। বলবো 600 পেজের বই, 600 পেজ, মোট 600 পেজ। এখানে 600 পেজ ভাই এমনি এমনি তো দেই না, এর পিছনে কারণ আছে ভাই। আমি চাইছি প্রত্যেকটা জিনিস এমন ভাবে ব্যাখ্যা করব যেন আপনার মনে হয় যে কেউ একজন আপনাকে পড়ায় দিচ্ছে। কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট ধরে 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 ব্যাখ্যা করছি। হ্যাঁ, প্রত্যেকটার বাংলা অনুবাদ আছে, প্রত্যেকটার বাংলা অনুবাদ আছে। সো পেজ তো বাড়বেই। যাই হোক, অনেক গল্প করলাম, আপনাদের সাথে অনেক কথা হলো। যারা বই অর্ডার করতে চান তাদেরকে লিঙ্ক দেওয়া আছে, অর্ডার করবেন। আর হোমওয়ার্কটা অবশ্যই অবশ্যই আগামী ক্লাসে দিবেন। এই 10টা বাক্য দেয়া আছে, এগুলো চেঞ্জ করে আপনারা আপনাদের মতো করে লিখবেন, নিজের মতো করে। হ্যাঁ, তাহলে আজকে আলোচনা এখানে শেষ করি। আগামী ক্লাসে কথা হবে ফিউচার টেন্স নিয়ে। ও, আজকের ক্লাসটা কেমন লাগলো একটু জানতে চাই, একটু। হ্যাঁ, প্রশংসা করতে পারেন, প্রশংসা শুনতে তো সবারই ভাল লাগে, আমারও ভাল লাগে, সবারই ভাল লাগে, আপনারও ভাল লাগে। তাহলে আজকের ক্লাসটা কেমন বুঝলেন আপনারা সবাই? ভালো বুঝেছেন? ওকে, তাহলে সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা রইল।
কথা হবে আবারও। আসসালামু আলাইকুম।